বলুন পারুল, আপনার যেখান থেকে মনে আছে। জি, আমি আমার ছোটবেলা থেকে শুরু করতে চাই। আমার যখন জন্ম হয়, আমি আমার জন্মর 4 দিনকার পরে মানে আমার বাবা আর আমার দাদি এসে আমাকে চুরি করে নিয়ে যায় আর কি। মানে আমার বাবা একটু খারাপ ছিল আর কি, উনি জুয়া খেলতো। তো আমি তখন 7 মাসের পেটে আর কি। আমার মা এটা অনেক কষ্ট পায়, এই কারণে আমার মা এক পর্যায়ে আমাকে পেটে নিয়ে পলায় আমার নানুর কাছে চলে আসে। আমার নানু তখন যশোরে থাকে, ঠিক আছে। তো বাবার কোনো খোঁজ খবর নেয়নি। তারপরে আমি হওয়ার পরে আমার মা খবর দিতে চায়নি, কিন্তু আমার নানু বলতিছে যে না খবর দি, তাই বলে চিঠি দিছিল আর কি। যেদিন হয়েছে সেদিনই চিঠি দিছে। চিঠি পেয়ে আমার দাদি আর আমার বাবা আসে আমাকে দেখতে বা আমার মাকে নিতে, এরকম একটা আশায় আসে। তো স্বামী স্ত্রীর রাগারাগি হলে একটা রাগ অভিমানের কথা তো থাকেই। তো দুইজনের একটু কাটাকাটি হওয়াতে বাবা বলছে যে ঠিক আছে, তুমি আমার সংসার করবে না, তাহলে আমার সন্তান আমাকে দিয়ে দাও। আমার মা আবার একটু রাগ করে বলছে যে ঠিক আছে, তুমি যখন এইগুলো ছাড়তেও পারবা না, আমিও তোমার সংসার করবো না, তুমি তোমার মেয়ে নিয়ে যাও, ঠিক আছে। তো এটা আমার মা হয়তো বা অভিমান করে বলছে, আমার বাপ বুঝতে পারেনি। আমার দাদির কোলে আমাকে দিয়ে চুরি করে বলছে যে তুমি আগে যে স্ট্যান্ডে থাকো, আমি পরে আসতেছি। আমার দাদি আমাকে কাপড় দিয়ে ঢাকে নিয়ে আসছে, বাবা এসে একসাথে ওরা নিয়ে চলে আসছে। তখন আমার বয়স 4 দিন, মাত্র 4 দিন। আনার পরে তো ধরেন এখন আমি অতটুক বাচ্চা, আমাকে কি খাওয়াবে? বাইরেকার তো কিছু খাওয়ানো যাবে না। তো আমি হওয়ার মানে 7-8 দিন আগে আমার এক ফুফাতো ভাই হয়েছে আপন, আমার ওই ফুফুর কাছে নিয়ে যে দুধ খাওয়াইতো। তো মানে চুরি করে শেষ পর্যন্ত নিয়ে আসছে, হ্যাঁ, দুধ খাওয়াইতো আর কি। আমি ফুফুর দুধ খাইছি, আমার ওই ভাইটাও খাইছে। এক পর্যায়ে দেখা যাচ্ছে যে আমার এক চাচি আছে, মানে পাড়াপড়শি চাচি, তার মেয়ে আছে একটা বড় 1 বছরের, আমি ছোট। তো ওনার ও দুধ খাইতাম আর কি, মানে যখন যার কাছে যাইতাম তখন তার দুধ খাইতাম। এত কিছু হয়েছে, কিন্তু আমার মা কিন্তু এর মধ্যে আসে নাই। সে কত কষ্ট করে আমাকে পৃথিবীতে নিয়ে আসছে, তার তো ছুটে আসার কথা। বা আমাকে নিয়ে আসছে আমার বাবা, যে আমার বউ পরে আসবে, আমি যদি বাচ্চা নিয়ে যাই ও অবশ্যই আসবে। তখন আমার বয়স 1 বছরের কাছাকাছি। তো 1 বছরের মধ্যে আমার মা নাকি আসছে। হ্যাঁ, আসার পরে আমার আব্বার পা ধরে মাপছে, আবার নতুন করে সংসার শুরু করছে। তো ওরকম করে কিছুদিন থাকতে থাকতে মিলতাল দিয়ে থাকতে থাকতে আব্বাকে বলছে যে চলো আমরা ঢাকায় যাই, পারুলকে মানে আমার নানির কাছে রাখে ওনারা গার্মেন্টসে চাকরি করবে, বাবা কিছু করবে। বাবা ওনার কথা শুনে সত্যি ঢাকায় আসে ভালোই কিছুদিন কাটে। হঠাৎ করে আমার এক ফুপ্পা আসে, বলে যে আমার দাদি খুব অসুস্থ, আমার বাবাকে শেষবারের মতন দেখতে চাই। এই কথা শুনে অটোমেটিক একটা ছেলে যাইতেই পারে, ঠিক আছে, যেহেতু গর্ভধারিণী মা। তো তখন তার মোবাইলের যুগ ছিল না। তো আমার আব্বা চলে যায় ফুপ্পার সাথে, আমার মা থাকে বাসায়। তো 2-3 দিনের জায়গায় 5-6 দিন হয়ে যায়, 5-6 দিনের জায়গায় 15-16 দিন হয়ে যায়, আব্বু আর আসে না। তখন আমার মা অসুস্থ বলতে কি, আমার মা আবার বাচ্চা করে। হ্যাঁ, তো আমাকে কোলে নিয়ে, এই খবরটা কাউকে বলতে পারেনি, না বাবাকে বলতে পারছে, না আমার নানিকে বলতে পারছে, ঠিক আছে। তো সেখান আমাকে নিয়ে যায় আর কি আমাদের দেশে। আমাদের দেশ হচ্ছে রাজশাহী, নাটোর। তো ওখানে যায় মা দেখে কি যে আমার আব্বা বিয়ে করছে, আরেকটা বিয়ে করেছে। জি, আর আমার আব্বাকে যখন প্রশ্ন করছে যে এটা কি, এটা কেন করছো, তখন আমার মাকে বলছে যে এটা আমার করা ছাড়া কোনো উপায় ছিল না, কারণ মা আর আমার আরেক ফুপু নাকি বলছে বিয়ে যদি না করে তাহলে আমার দাদি নাকি বিষ খাবে। এটা বলছে আর কি, এটা সত্যি না মিথ্যা আমি বলতে পারবো না। যাই হোক, এটা আব্বু আমার আম্মুকে বলছে। তখন আম্মু বলছে যে ঠিক আছে, তুমি যখন বিয়ে করছো তখন তো আমাকে আর তোমার প্রয়োজন নেই, এই যে তোমার মেয়ে আর আমি চলে গেলাম, আমাকে ডিভোর্সটা তুমি কিভাবে দিবা সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তাই বলে আমাকে, আমার বয়স তখন ধরেন 2 বছর, ঠিক আছে, আমাকে রাখে আমার মা চলে আসে। কিন্তু আমার মার পেটে যে বাচ্চা আছে এটা আমার বাবাকে জানাই নাই। এরপরের থেকে আমি ওখানেই থাকি, দাদির কাছেই বেশি মানুষ, মানে দাদির কাছেই থাকি। আমার মা এদিকে এসে একা একাই গার্মেন্টসে চাকরি করে। এদিকে বাচ্চাটা হওয়ার পরে আমার মা আমার নানির কাছে চিঠি দেয় যে মা আমার একটা বাচ্চা হয়েছে, তোর পাটা না বেঁকা হয়েছে,
তো আমার নানুর সাথে আমার মার একটু মন কষাকষি ছিল, তো আমার নানু বলতেছে এটা কি সত্যি কথা না মিথ্যা কথা, আর যদি মিথ্যা কথা হয়তো তাহলে পা বাঁকা হয়েছে এটা আবার কিভাবে উল্লেখ করলো, ঠিক আছে। তখন আমার নানু ঢাকাতে আসে, বলছে যে ঠিক আছে তুমি তোমার জীবন পারুলকে তো পারুলের বাবার কাছে দিয়েই আসছো, একে যখন তুমি বলো নাই তখন কাউকে জানানোর দরকার নাই, এ আমার সন্তান হয়ে একে আমি লালন পালন করবো, তুমি তোমার জীবন বেছে নাও। তাই বলে আমার নানু আমার ভাইকে নিয়ে চলে যায় বেনাপোল। আমার মা এরপর থেকে ঢাকাতে থাকে, গার্মেন্টসে চাকরি করে। তো ও গার্মেন্টসে চাকরি করতে করতে ওই গার্মেন্টসে নাকি শুটিং এর কিছু কাজ আসে, তো মেয়েদের লাগে না শুটিং এর কাজে আর কি, নায়িকার পাশে। তো ওই যে ওই নায়িকার পাশে ওনাকে ভালো লাগছে, উনি একটু দেখতে সুন্দর, মানে আপনার মাকে? হ্যাঁ, দেখে ভালো লাগছে, তো উনার সাথে নিছে আর কি ওই যে র্যাকেট খেলাতে, ঠিক আছে, খেলছে, নায়িকার সাথে রেকর্ড খেলছে। তো এটা দেখে ওই ডাইরেক্টর বলে যে উনার অনেক ভালো লাগছে, তখন উনাকে উনি অফার করছে যে গার্মেন্টসে চাকরি করে কয় টাকা ইনকাম করো, তোমার চেহারা ছবি ভালো, তুমি সব দিক দিয়ে ফিট আছো, তা তুমি চলে আসো, যদি তোমার আসার আগ্রহ থাকে এই যে আমার কার্ড, তুমি এই কার্ডে আমার সাথে যোগাযোগ করো। ওকে। এরপর থেকে ও চলচ্চিত্র জগতে চলে আসে। ও তখন যে ও অভিনয় করতো সেই অভিনয় নায়িকার সাথে ছবি আছে। কোন কোন নায়িকার সাথে? শাবনূরের সাথে ছবি আছে আর কি, আপনার মায়ের? জি। ওকে, ঠিক আছে। তো তারপর থেকে ও চিত্র জগতে চলে আসে আপনার মা? কিন্তু আমার মার সাথে আমার কোনো যোগাযোগ নাই। আমার এইভাবে প্রায় 4 থেকে 5 বছর কেটে যায়, আমি আমার দাদির কাছেই থাকি। আমার দাদিকে আমাকে রাখে জন্য আমার দাদিকে সবাই ভিন্ন করে দিছে আর কি। একসময় আমার দাদি মারা যায়, তারপর থেকে আমার চাচির কাছেই। চাচির কাছে যখন থাকি তখন ধরেন ওদের বাসার কাজের মেয়ের হিসাবে আমাকে থাকা লাগে। আমার ওই চাচার বাড়ির পাশে আমার বাবার বাড়ি, ঠিক আছে। আমার বাবা যে পরে বিয়েটা করছে তার ঘরে 2টা মেয়ে হয়েছে, তাদের জন্য জামা কাপড় নিয়ে এসছে, বা আমার ওই সৎমার জন্য জামা কাপড় নিয়ে এসছে। আমার বাবা আমার নামটা তার খাতার লিস্টে তুলতে পারেনি। আমাদের ওখানে একটা খেজুর বাগান আছে মাঠের ভিতরে আর কি, ওখানে চলে যাইতাম, যায় ধরেন কান্নাকাটি করতাম আকাশের দিকে তাকায়, বা মাকে প্রচুর ডাকতাম যে আসলে আমার কথা কি তোমার মোটেও মনে পড়ে না, ঠিক আছে। তো সারাদিন পরে কান্নাকাটির পরে এদিকে যখন আমাকে না দেখতো তখন খোঁজাখুঁজি লাগে যেত যে আস্তা পারুল কোথায় গেছে। বিকালের পরে যখন বাসায় আসতাম তখন দেখা যাচ্ছে যে চাচি টানি নিয়ে বলতো কোথায় গেছিস, কি করতেছিস, এটা কর, এটা কর, এটা খা। চাচাতো বোনের এক সেট জামা দেখা যাচ্ছে যে পরাই দিত, ঠিক আছে। তো আমার খুব কষ্ট লাগতো যে আমি তো এই বংশেরই মেয়ে, আমি আমার বাবা আমার চাচার বাড়ির পাশে, আমি তো দূরেও নাই যে আমি দূরে আছি, তার চোখের সামনে থাকি। আমার বাবা না আমার সাথে কথা বলতো না, জানেন, যে কি করতিছো, বা বাপের সাথে মানুষের একটা আন্তরিকতা থাকে না। তো এরকম করতে করতে আমার ওই মেজো চাচার বড় মেয়ের বিয়ে, তার মধ্যে আসছে আমার বড় চাচিরা। এখন ওই চাচির মেজো চাচির কাজ কাম করতেছি, এটা দেখে তাদের মানে অনেক ভালো লাগছে, আমি বড় হয়ে গেছি, এখন তাদের কাছে আমাকে নিয়ে যাবে, ঠিক আছে। তখন আমার আব্বাকে বলছে যে পারুলকে আমাদের সাথে দে, আমি ওখানে নিয়ে যাই স্কুলে ভর্তি করে দিব, বাদ বাকি সময় আমার কাছে থাকবে। আব্বা কাকি ঠিক আছে, স্কুলে যখন ভর্তি করে দেবেন তখন নিয়ে যান। আমার বড় চাচার অনেক অবস্থা ভালো আর কি, তো নিয়ে গেছে, নিয়ে যে সত্যি কিন্তু আমাকে স্কুলে ভর্তি করে দিছে, কিন্তু একটা শর্ত দিছে। শর্তটা এই যে উনি যেসব কাজগুলা বলবে এসব কাজ করে যদি এই সময়ের মধ্যে 9টার মধ্যে মানে আমি যদি কমপ্লিট করতে পারি তাহলে আমি স্কুলে যাইতে পারবো, আর এর মধ্যে যদি আমি কমপ্লিট না করতে পারি সেদিন স্কুলে যাইতে পারবো না। তো এক পর্যায়ে উনার কাছে প্রায় 2 বছরের মতন থাকি। তো উনরা আবার অনেক বড় লোক, তো উনাদের অনেক আশা, অনেকই ওনারা যাবে স্বপ্নপুরীতে বেড়াইতে, এখন সেই সাথে আমাকেও নিয়ে যাবে। আমার বড় চাচির 2 মেয়ে 1 ছেলে, আমার ভাইটা বড় আর 2টা বোন আছে আর কি। ওনাদের 3 জনের 3টা বাচ্চা। এই 3 বাচ্চা আমাকে ছাড়া কিছু বুঝে না, ওদের খাওয়ানো বলেন ঘুম পাড়ানো বলেন, আমাকে 3 জনের বাড়িতে যে 3 বার করে ঘুম পাড়ায় দিয়ে আসতে হয়। মানে রাত্রে যে ঘুমটা ঘুমায় 3 জনের বাড়িতে যে আমাকে ঘুম পাড়ায় দিয়ে আসতে হয়, না হলে তারা ঘুমায় না। খাওয়ার সময় তো একই ঘটনা, মানে লেখাপড়া সমস্ত কিছু বন্ধ, আপনি শুধু এই কাজগুলো করে মানুষের বাসায় থাকার জন্য, মানুষের সাথে একটু। ভাই আমি কোনো সময় না আমাকে গরম ভাত দিত না খাইতে,
জিনিসটা কিরম হয়তো জানেন, ধরেন দুপুরে যেটা রাঁধছে সেটা আমাকে রাত্রে দিত, আচ্ছা, আর রাত্রে যেটা রাঁধছে সেটা আমাকে সকালে দিত। বাসি খাবারগুলো ভাত থাকলেও ওরা আমার সাথে এই ব্যাপারটা করতো। আর ওদের ঘরে অনেক খাট, কিন্তু আমাকে খাটে শুইতে দিত না, আমাকে ফ্লোরে শুইতে দিত, আর ঘরের দরজা আটকাইতে দিত না। কি ভাবতো এটা আমি বলতে পারবো না, আমি তো ছোট মানুষ। আমি দরজা আটকাইতাম আমার ওই মান সম্মান বাঁচানোর জন্য। আমার যে চাচাতো ভাইটা, ওনার একটু নজরটা খারাপ ছিল, ঠিক আছে, মানে কেউ যদি বাসায় না থাকতো কেমন কেমন কথা বলতো। তখন আপনার বয়স কত? তখন আমার বয়স 9 থেকে 10 বছর। 9 থেকে 10 বছর, ওকে। তো উনি একটু মানে বলতো যে দরজা খোলা রাখিস, আমি রাত্রে এসে তোর সাথে কথা বলবো। অথচ কিন্তু বাইরে উনি অনেক ভালো, বা উনাকে অনেক ভয় পাই, কিন্তু উনি তলে তলে আমার সাথে এরকম আচরণ করতো। আমার মান সম্মান আটকানোর জন্য কি করতাম, আমি দরজা আটকাই দিতাম। তো সকালে ঘুম থেকে উঠতে দেরি হতো, তো ওই দরজা ঠাকাইতো, আর দরজা খুলেই মানে চোখ মুখ কিছু দেখার নেই মেরে দিত। তো আমিও ধৈর্য সীমা পার হয়ে যে আমিও খারাপ ব্যবহার করছি। করার পরে তখন আমার মেজো চাচার ছেলেকে ফোন দিছে যে তুই পারুলকে এসে নিয়ে যা। তখন হচ্ছে আমার ওই যে ভাইটা যে মানে টুই টাইপের, ওনার বউ তখন বাসায় ছিল আর কি। হ্যাঁ, তো আমার ভাই যখন আসছে তখন আমার ভাইকে বলছে যে পারুলে কিভাবে মারছে, হ্যাঁ এরম করে মারছে, এটা কি ঠিক হয়েছে শাশুড়ির? ঠিক আছে। তখন আমার ভাই বলতেছে যে আসলে তোর এখানে থাকার দরকার নেই, তুই চলে যা। তখন আমার ভাই নিজে আমার মেজো চাচার ছেলেকে ফোন দিয়ে বলছে যে পারুলকে এসে নিয়ে যা। আমার ওই ভাইয়াটা আসছে, এসে আমাকে নিয়ে চলে আসছে। চলে আসার পরে তখন ধরেন আমার বয়স 11 বছর, ঠিক আছে। চলে আসার পরে এখন কোথায় যাবো, এখন আবার ওই মেজো চাচির কাছে। তো আমার ওই যে বোনটার বিয়ের মধ্যে আমি আমার বড় চাচির কাছে আসি, ওই বোনের স্বামী আসছে বেড়াইতে। তো আমাকে দেখে আমার কথা শুনে মানে আমার উপরে অনেক দুঃখ প্রকাশ করছে আর কি। তো উনার মেয়ের জন্মদিন আপনার 1 বৈশাখে, তো বলছে যে তুই আর আরিফা যাস বেড়াইতে। মেজো চাচিকে বারবার বলে গেছে, তো সত্যি পাঠাইছে, জন্মদিনের আগে পাঠাইছে, কিন্তু তার উদ্দেশ্য ছিল যে সে একটা ছেলে দেখছে, সেই ছেলেটাকে আমাকে দেখাবে, যদি পছন্দ হয় সে গার্জিয়ান হিসেবে বিয়ে দিয়ে দিবে। গেছি, যাওয়ার পরে শেষে বলতিছে আর কি আমাকে আস্তে আস্তে যে তোর জন্য একটা ছেলে দেখছি, যদি ছেলেটা তোকে পছন্দ করে তাহলে আমি গার্জিয়ান হয়ে তোকে বিয়ে দিয়ে দেবো, তোর কোনো আপত্তি আছে? তো উনি তো দুলাভাই মানুষ, তো ইয়ার্কি করতেছে, এভাবে হাসতাম, ইয়ার্কি করতাম। তো আমি বলছি যে না, আমার কোনো আপত্তি নেই। এখন ওই ছেলেটা জন্মদিনের দিন আসছে, এসে দেখছে এবং কি পছন্দ করে গেছে, আর বলে গেছে যে সোমবারের দিন এসে আমার মা মেয়েকে দেখে আংটি পরায় থুয়ে যাবে। এটা সোমবারের দিন সময় দিছে, সেদিন ছিল বৃহস্পতিবার। এখন আমার দুলাভাই তো অনেক খুশি যে বিয়েটা পড়ায় রেখে আমার কাছে তোকে 2 বছর রাখবো, রাখার পরে তুই যখন উপযোগী হবি তখন তার হাতে আমরা তুলে দিব। আর ছেলেটার সাথে ওইভাবেই কথা হয়েছে। কোন সোমবারের দিন যে ওদের আসার কথা, হঠাৎ করে ছেলেটা ফোন দিয়ে বলতেছে না ভাইয়া, বিয়েটা মানে মনে হয় ভেঙে যাবে। কেন ভেঙে যাবে? কয় না ভেঙে যাবে, আপনি আপনার অমুক চাচিরে জিজ্ঞেস করেন। অমুক চাচি বলতে আমার এটা মানে আমার আব্বার বড়জন, আমরা যাকে বলি নোয়া চাচি। এই চাচি ওই ছেলেটার মাকে বলছে যে আপনারা আর মেয়ে পাইলেন না, ওর বাপ ওকে দেখে না, ওর মা নাই, আপনার ছেলে একমাত্র ছেলে, যে কার কাছে যাবে? ও এখন এই চাচির বাড়ি ওই চাচির বাড়ি কাজের মেয়ে হিসাবে থাকে, তখন কি কাজের বর হিসাবে আপনার ছেলেকে সবাই খেদমত করবে, আপ্যায়ন করবে? আপনার মেয়ে খুঁজে পেলেন না। আমার কিন্তু আপন চাচি এই কথাগুলো বলছে। যাই হোক, বিয়েটা ভেঙে দিছে। তখন আমার দুলাভাই অনেক কষ্ট পাইছে। কষ্ট পাওয়ার পরে আমাকে বলছে তুই এখানে থাক, আমি ওই ছেলেকে দেখাই দিব যে ওর চাইতে ভালো জায়গায় আমি তোকে বিয়ে দিতে পারি। রাখিয়ে দেওয়ার পরে হঠাৎ করে যে বসন্ত বলে না, এটা না উঠে গেছে ভাইয়া, বুঝছেন? এটা উঠে যাওয়াতে ওরা সবাই ভয় পাচ্ছে যে আমি থাকলে ওদেরও হবে। এই কারণে সাথে সাথে আমাকে আবার মেজো চাচির বাসায় পাঠাই দিছে, যেখানে আপাতত আমি থাকি। পাঠাই দিছে তো পক্সে না ভাইয়া, সব শরীর ভরে গেছে, বুঝছেন? সারা বাসায় সবার পক্স হয়েছে একসাথে, আমার মেজো চাচির, আমার ওই বোনটার, আমার ভাইটার, আমার। ওর জীবনের ছোটবেলা যে ঘটনাগুলো এখানে আসছে সেগুলো হয়তো মানুষের পরিণত বয়স অনেক সময় মনেও থাকে না, কিন্তু
ওর সবকিছু স্পষ্ট মনে আছে, এবং এই মনে থাকার জায়গা থেকে যে বিষয়গুলো ও এখানে উপস্থাপন করছে খুবই নগণ্য ক্ষুদ্র বিষয়, কিন্তু ওই সময়ের জন্য এই বিষয়গুলো একটা ছোট মনে কত বড় দাগ কাটতে পারে সেটা যদি আপনারা একবার চিন্তা করেন তাহলেই বুঝতে পারবেন। আচ্ছা বলুন। হ্যাঁ, তারপরে তখন আমার চাচি 2-3 জায়গায় খবর লাগায় আমার বিয়ের জন্য তোলজোড় করতেছে। ঠিক আছে, এই ছেলে এসে দেখে যায়, ওই ছেলে এসে দেখে যায়, সবাই পছন্দ করে। কিন্তু পাবনা শাহজাদপুর থেকে একটা ছেলে এসেছিল, অনেক উঁচা লম্বা, কিন্তু ভাইয়া ওর একটা সমস্যা ছিল, সামনেকার দাঁতগুলো অতিরিক্ত বড়। তো ছেলের নিজের তাঁতির মানে ওই যে কাপড় বানাই তাঁত আছে না, নিজের সব মেশিন, নিজের সব কিছু, মানে ভালো উন্নত আর কি। তো ওই ছেলেটা দেখে পছন্দ করে গেছে, কিন্তু এটা যে সেই ছেলে এটা আমি আর জানতাম না। আমি মনে করছি যে ছেলের বন্ধু। ঠিক আছে, আর আইসে বন্ধু পরিচয় দিছে যে আমরা ছেলের বন্ধু, আমরা দেখে যাওয়ার পরে ছেলে আসবে। ঠিক আছে, তো বিয়ে টিয়ে সব মানে কমপ্লিটের মধ্যে, বুঝছেন, যেদিন বিয়ে হবে সেদিনকার ঘটনা আর কি। তো আমার চাচা আর তার ফ্যামিলির আত্মীয় স্বজন, মানে তার চাচা, এখন আমার চাচারাও কিন্তু ছেলে দেখে নাই, আমার চাচিরাও ছেলে দেখে নাই। ঠিক আছে, কথাবার্তার মধ্যে আর কি, ছেলে অনেক ভালো, উঁচু লম্বা, সুন্দর, এরকম এরকম সবকিছু আছে। তো আমার চাচিরা যাওয়ার কথা ছিল, যে কোনো কারণবশত যাইতে পারে নাই, যেদিন বিয়ে হবে আর কি সেদিনকার কথা। আমার চাচা বলতিছে রেজিস্ট্রেশন করে থাকার জন্য, আর তারা বলতিছে বিয়ে পড়াই থাকার জন্য। ঠিক আছে, এটা নিয়ে তাদের ভিতরে একটা তর্ক বিতর্ক। তাই এর মধ্যে আমার মাকে ফোন দেওয়া হয়েছে। আমার চাচি নিজেই ফোন দিছে যে হাজার হোক গর্ভধারিণীর মা, একটু বলেই দেখি কি বলে। ঠিক আছে, তখন আমার মাকে বলছে যে তোর মেয়ের বিয়ে দিচ্ছি, তুই কি আসবি? তখন আমার মা কয় কি যে আমার মেয়ের বিয়ে দিচ্ছেন, এটা কেমন কথা? আমার মেয়ের বিয়ে আমি জানি না, আমার মেয়ের বয়স কত, আপনারা বিয়ে দিচ্ছেন? কয় কি তুই তো তোর মেয়েরে ফালাই থিয়ে গেছিস, এখন তোর মেয়ের কি হচ্ছে না হচ্ছে এগুলো তো তুই জানোস না। ঠিক আছে, এখন এর বিয়ে দিচ্ছি, এখন তুই যদি আসিস। শেষে বলছে যে আচ্ছা পারুলের বাবার কাছে দেন। তখন আমার আব্বা ধরছে, তখন বলছে যে আমার আব্বাকে হুমকি দিছে যে তুমি যদি আমার মেয়েকে বিয়ে অবস্থায় দাও, আমি তোমার নামে বাল্য বিবাহ কেস করে দিব। ঠিক আছে, আর আমার মেয়ে যদি তোমার কাছে এতই বোঝা মনে হয়, তাহলে তুমি আমার মেয়েকে আমার কাছে পাঠাই দাও, আমি আমার মাকে পাঠাই দিচ্ছি। এটা শুনে তো আমি মহা খুশি, কতদিন পরে আমি আমার মার কাছে যাব। আব্বা আবার রাগ করে বসছে যে ঠিক আছে, তুমি তোমার মেয়ে নিয়ে যাচ্ছ, নিয়ে যাও, পরবর্তী যে আমার কাছে ঘুরাই দিবা তা কিন্তু পারবা না, আর ইসলামের উপরে সই দিয়ে নিয়ে যাবা। সত্যি আমার নানু কিন্তু সিগনেচার করে নিয়ে এসছে আমাকে। আমার নানির সাথে আমার মার কি নিয়ে একটা গ্যাঞ্জাম বাজছে, তখন আমাকে নিয়ে আমার মা ঢাকাতে চলে আসবে। তো আসবে, মা তখন বিবাহিত ছিলেন না, তো হচ্ছে তখন আমার নানুর সাথে একটু রাগারাগি হওয়াতে আমাকে নিয়ে ঢাকায় চলে এসছে। আসার পরে তখন আমি বাসায় থাকি, উনি ওনার মতন ডিউটি করে, আমি সারাদিন একা একা থাকি। তো অনেক বড় একটা ব্যাংক। আপনি আপনার মাকে ও বলছেন, উনি বলছেন, কারণ আপনার মাকে বোধহয় আপনি মা বলতেন না, রাইট? আপনি ছোট মাকেই মা বলতেন। হ্যাঁ, ও আমার ছোট আম্মাকে যতই খারাপ ব্যবহার করুক মা বলতাম, কারণ ছোটবেলা থেকে তো ওনাকেই দেখছি। আপনার যে পেটে ধরা মা, তাকে আপনি মা বলতাম না, এখনো বলেন না? এখনো বলি না। বলার কারণ এর আগেও বলছি, মানে যখন প্রথম দেখা হয়েছে তখনও মা বলে ডাকছি, কিন্তু মানে আনইজি ফিল করতেন। ওকে, বলুন। হ্যাঁ, তো হচ্ছে উনি ডিউটিতে যাইতো, আমি বাসায় থাকতাম। তো অনেক বড় একটা ব্যাংক, ওই ব্যাংকের মধ্যে ও 5 টাকার কয়েল, 2 টাকার কয়েল। তো যাওয়ার সময় তো টাকা ওইভাবে দিয়ে যেত না, তো আমি ওই খুঁটাই টাকা বের করে এগুলো খরচ করতাম আর কি। কিন্তু ওনাকে সবাই বাঘের মতন ভয় পাইতো। আমার আর খালাতো ভাই বোনরা ওনাকে মামা বলে ডাকে, আমাদের তো কোনো মামা নাই। ঠিক আছে, যাই হোক, এটা তার আমি বুঝি নাই যে উনাকে সবাই এরকম ভয় পায়। আমি কয়েক টাকা বের করে খরচ করছি, যে ছোট মানুষ, মার ঘর, মা তো আমাকে কিছু বলবে না। ঠিক আছে, তো একদিন না অনেক কান্নাকাটি করতেছে। আম্মু কি হয়েছে, আপনি কাঁদতেছেন কেন? বলে বাড়িতে জায়গা জমি নিয়ে কিনা নিয়ে অনেক সমস্যা, বাড়িতে এতগুলা টাকা লাগবে, এখন আমি এতগুলা টাকা কই পাবো, কিভাবে ম্যানেজ করব, আমার তো কোনো রাস্তা নেই। তুমি যদি আর একটু বড় হইতা তাহলে তোমার আমি একটা চাকরি ঢুকাই দিতাম। তা আমি ওনার মানে মা কাঁদতেছে, আমার কষ্ট লাগতেছে, এটা শুনে বলতেছি যে আমি এখনো করতে পারবো চাকরি, তুমি আমাকে কি চাকরিতে দিবা বলো, আমি সেই চাকরি করব। আমাকে নিয়ে রেডি হয়ে গেছে, আমাকে চাকরি দিবে সেই উদ্দেশ্যে আর কি। আসলে আমি তো অনেক ছোট ছিলাম, জায়গাগুলোর নাম আমার স্মরণ নাই, আমি বলতেও পারবো না। তো নিয়ে গেছে, নিয়ে যাওয়ার আগে ফোন দিছে আরিফ ভাইয়া বলে
একজনের কাছে যে ভাইয়া আমার একটা লোক আছে, তো আমি ইন্টারভিউর জন্য আপনার কাছে নিয়ে আসবো। উনি বলছে ঠিক আছে নিয়ে আসেন, এটা আমার সামনে কথা বলছে। তো আমাকে ওখানে যাওয়ার সময় রিক্সাতে বলতিছে যে ওখানে তুমি আমাকে আম্মু বলে ডাকবা না, আন্টি বলে ডাকবা, আর আন্টি বলে ডাকবা, তারপরে যা বলার আমি বলবো। ওকে, আমি ঠিক আছে। তো আমাকে নিয়ে যাওয়ার পরে লিফটে করে উঠে আমাকে সুপার উপরে বসায় রাখছে। শেষে উনি ভিতরে যে কি কি বলছে না বলছে সেটা উনি জানে। তারপরে আমাকে বলছে যাও। যাওয়ার আগে বলছে যে ওই ভাইয়া যা বলে তাই শুনবা, তাহলে চাকরি হয়ে যাবে। তো আমি ওনার কাছে গেছি। লোকটা বড় একটা খাট, মানে বড় লোক অনেক, ভিতরে এসি টেসি ছাড়া অনেক কিছু। তো লোকটা খাটের উপরে শুয়ে আছে। তো আমাকে বলতেছে তোমার নাম পারুল? আমি বলতেছি হ্যাঁ। কই বসে এখানে, বসে এখানে বসো। তো বলতেছে যে তুমি চাকরি করবা? আমি কই কি হ্যাঁ। কই তুমি এতটুক মানুষ কি চাকরি করবা? আমি কই কি যে আসলে আমার আম্মুর অনেক সমস্যা, তো এই কারণে চাকরি করবো। কই কি ও আচ্ছা। তাই বলে উনি আমার হাত চেপে ধরছে। হাত চেপে ধরে বলতেছে ঠিক আছে তোমাকে আমি চাকরি দিব। তো আমার হচ্ছে হাতের আঙ্গুলগুলো ফুটাই দাও তো। তখন আমি হাতের আঙ্গুলগুলো ফুটাই দিছি। তখন বলতেছে মানে আমার হাতগুলা টিপে দাও, আমার ঘাট টিপে দাও, আমার পা টিপে দাও। তো আমি সত্যিই দিছি। দেওয়ার পর এক পর্যায়ে সে আমার সাথে জোরাজোরি করতেছে যে তার যে একটা চাহিদা, এই চাহিদা মেটানোর জন্য। এবং আপনার মা সেটা জেনে শুনে আপনাকে ওখানে দিয়েছে। এখন আমি মানে জিনিসটা এড়াই যাচ্ছি যে আমি তো ছোট মানুষ, সেই হিসেবে মানে আর এই যে শারীরিক যে একটা সম্পর্ক যে মানুষের হয়, এই বিষয়ে আমি আর কোনো সময় কোনো অভিজ্ঞতা তখন ছিল না যে এটা যেরকম আছে বা এটা এরকম ভাবে এরকম হয়, এটা এইভাবে এরকম হয়, এটার বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা ছিল না। কিন্তু খুব খারাপ লাগতেছে আমার যে লোকটা আমার সাথে এরকম করতেছে। তখন এক পর্যায়ে উনি আমার মানে সালোয়ার খুলে যখন আমাকে বিছনায় নিছে, তখন ওনার বিছনা রক্ত ভিজে গেছে। তখন উনি লাফ দিয়ে উঠে পড়ছে। ঠিক আছে কাকি তোমার এটা হয়েছে? আমি কি হ্যাঁ। কাকি আচ্ছা ঠিক আছে তুমি টয়লেটে যে ফ্রেশ হয়ে আসো। তখন আমি টয়লেটে যে আবার ঠিকঠাক হয়ে আসলাম। তখন বলতেছে ঠিক আছে তুমি বাইরে যাও, তোমার যে আন্টি আছে আন্টিকে পাঠাই দাও। তখন আমি মাথাটা নিচু করে আম্মুর কাছে গেছি। আম্মু বলে যে কি বলছে? আপনাকে ভিতরে যেতে বলছে। তখন ভিতরে উনি গেছে, যাওয়ার পরে কি বলছে বলতে পারবো না, মনে বলছে এরকম সমস্যা কিভাবে নিয়ে আসছেন। তখন উনি তারপরেও 6,000 টাকা দিছে আমার আম্মুকে। এই টাকার হিসাবটা আপনি জানলেন কিভাবে? এই টাকার হিসাবটা আমি জানলাম, উনার কাছে তখন কোনো টাকা ছিল না। ওনার কাছে কোনো টাকা ছিল না। এবং কি যখন আমাকে নিয়ে রিক্সায় করে আসে, তখন আমি দেখছি যে একটা গার্ডার দিয়ে 6,000 টাকা পেছানো। ঠিক আছে, তা আমি বলছি যে আপনি এতগুলা টাকা কই পাইলেন? উনি তখন বলছে যে ওই আঙ্কেল দিছে। আপনি ফিরে এসে মাকে একবারের জন্য জিজ্ঞেস করেন? হ্যাঁ এটাই তো। তো আমি এমন একটা পর্যায়ে দাঁড়ায় গেছি ভাই, আমি যে রাস্তা দিয়ে হাঁটবো আমি লজ্জা পাচ্ছি হাঁটতে, কারণ জিনিসটা অন্যরকম হয়ে গেছে। আমি রিক্সায় বসে, আমি রিক্সা থেকে নামতেও পারতেছি না, আমার এত খারাপ লাগতেছে যে রিক্সাওয়ালা এটা দেখে ফেলবে বা অন্য মানুষ এটা দেখে ফেলবে। তখন মানে উন্না টুন্না নিয়ে কোন রকম পেশায় গুছা আছি। উনি দেরি করতেছে, আমার মা দেরি করতেছে। এই মিরপুর মাজারের সামনে ওই টাকা খুলে আমার জন্য জামার পিস নিছে। ঠিক আছে, তার জন্য স্যান্ডেল নিছে, নিয়ে উনি দেরি করতেছে। তাকেও আমি বলতে পারতেছি না যে আম্মু আমার এই সমস্যা হচ্ছে। আর তখন থেকে আমি আম্মু বলার বাদ দিছি, যে নাকি আর আম্মু বলবো না, নাকি আন্টি বলে ডাকবো। উনি যখন মিরপুরে মাজারের সামনে থেকে এগুলা কিনছে, কেনার পরে অনেক দেরি করে আমাকে বাসায় নিয়ে গেছে। বাসায় নিয়ে যাওয়ার পরে তখন মানে ওনার মনটা অনেক ভার। ঠিক আছে, তো আমার খুব খারাপ লাগতেছে। আমি মানে এটা চিন্তা করতেছি যে এটা কি আমার সত্যিকারের মা নাকি অন্য কেউ। আসলে মনে হয় এটা আমার মা না, কারণ আমি তো ছোটবেলার থেকে আমার মাকে দেখিনি। তো উনি আমার সাথে খুব খারাপ ব্যবহার করতেছে। মানে এক পর্যায়ে বলতেছে যে তুমি ওনার সাথে এরকম করলা না কেন? তো আমি বলতেছি যে আমি ওনার সাথে কি করব, আর আপনি আমাকে এই জায়গায় নিয়ে গেছেন, আপনি আমার বিষয়টা কিছু জানেন না। এই কথা বলাতে না উনি আমার পরে রাগে যে আমাকে মারধর শুরু করে দিছে। মারতে মারতে প্রায় মানে
অজ্ঞানের মতন হয়ে গেছি, আমি নিচে পড়ে আসি আর দেখতেছি যে উনি অনেক চিল্লাপাল্লা করতেছে, আমার কানে আসতেছে যে উনি চিল্লাপাল্লা করতেছে। চিল্লাপাল্লা গুলো এরকম যে উনি আল্লাহকে বলতেছে যে আল্লাহ আমাকে তুমি নিঃসন্তান কেন করলে না, আমি কেন সন্তানের মা হইছি, আমি সন্তানের মা হইতে চাই নাই, তুমি নাকি অন্তরের ডাক শুনো। তা আমি অন্তর থেকে বলতেছি যে আমার যে 2টা বাচ্চা, এই 2 বাচ্চাকে তুমি পৃথিবী থেকে তুলে নাও। তারপরে ওনার একটা ফোন আসছে, ফোনটা দিছে আমার নানু, বাড়িতে নাকি হচ্ছে জমি জায়গা নিয়ে অনেক ভেজাল হয়েছে, এই মুহূর্তে তাকে যাইতে হবে। তো উনি আমাকে রাখে শেষে ওই কথা বলতেছে যে আমি যেন আইসে তোর তাজা মুখটা না দেখতে পারি, আমি যেন এসে তোর মরা মুখ দেখে, আর না হলে তুই যেদিক খুশি সেদিক চলে যাস। ঠিক আছে, আমাকে এই কথা বলে সে কাপড় চোপড় গুছায় চলে গেছে এবং কি বাইরেতে মানে ছিটকে নিয়ে আটকাই গেছে আর কি। তো একে তো ওই রকম একটা ব্যবহারের জন্য আমি কোনো সময় প্রস্তুত ছিলাম না, দ্বিতীয়ত মারছে, তৃতীয়ত আবার আমার সাথে এরকম খারাপ ব্যবহার গুলো করতেছে। তাহলে আমি তো তোমার কাছে আসতে চাইনি, তাহলে তো আমার বাবাই অনেক ভালো, তোমার চাইতে তো আমার বাবাই অনেক ভালো, আমি যে আশা নিয়ে তোমার কাছে আসছি যে তুমি আমাকে ভালোবাসবা, হ্যাঁ, কিন্তু তুমি তো আমাকে ভালোবাসো না। তখন এই কষ্টে দুঃখে ওই যে বিষ যে নিয়ে এসে আমার সামনে ওর একটা বাক্স আছে, বাক্সর মধ্যে রাখছে। আমি আমার মনের কষ্টে হয়তোবা তখন ভুল করছিলাম, কিন্তু এই ভুলটা তখন আমার মনে হয় নাই, কিন্তু আমার মনের কষ্টে আমি কিন্তু বিষটা খেয়ে ফেলছি। বিষটা খেয়ে ফেলেন আপনি? জি, খাইয়ে ফেলছি। খাইয়ে ফেলার পরে বিছনায় শুয়ে পড়ছি, শুয়ে ভাবতেছি যে কিছুক্ষণ পরে মরে যাব, মরে গেলে সব সমস্যা সমাধান হয়ে যাবে আর সবকিছু আমি ভুলে যাব। ঠিক আছে, এক পর্যায়ে আমার জ্ঞান হারা হয়ে যায়, আমি বলে গুমরাচ্ছিলাম, এটা পাশের ঘরের মানুষ শুনতে পেয়ে বাইরের থেকে ছিটকিনি আটকানো, ওই ছিটকিনিটা খুলে তারা ঘরে ঢুকে দেখে যে আমার মুখ দিয়ে মানে সাদা সাদা ফেনা বের হচ্ছে আর আমি মানে চোখ মুখ উল্টাই দিছি। তো ওই বাড়িওয়ালা নামিয়ে এসে সাথে সাথে তেঁতুল গুলাইয়ে খাওয়াইছে। তো খাওয়ানোর পরে বমি করতে বলতিছে, আমার বমি না আসলে আমি কিভাবে বমি করব, তখন তো সাথে সাথে নিয়ে গেছে আপনার হসপিটালে। হসপিটালটার নাম বলতে পারবো না, কিন্তু লোকেশন বলতে পারবো, ওই মিরপুর 1 নম্বরে হচ্ছে আছে আর কি। যাই হোক, তো ওই হসপিটালে যাওয়ার পরে আমাকে ওয়াশ করায়, ওয়াশ করানোর পরে আমাকে বেডে দেয়, আমি ওয়াশ করা অবস্থায় অজ্ঞান হয়ে যাই। যখন আমার জ্ঞান ফিরে তখন দেখি আমি বেডে, আমার পাশে একটা সাংবাদিক বসা। তো উনি আমাকে বলতেছে, আচ্ছা তুমি এতটুক মানুষ, তোমার বয়স কম, তুমি এটা কেন করতে গেছো? তো আমি যে বলবো যে আমার মা, আমার নিজের মা এরকম করছে, এটা আমি বলতে পারতেছি না। আমি বলতেছি ভাই আমি এখন কথা বলতে পারবো না, আমাকে বলে দিচ্ছে এটা সাংবাদিক, ঠিক আছে। তো আমি বলতেছি যে আমি এখন কথা বলতে পারবো না। আর সত্যি আমার খুব কষ্ট হচ্ছিল যে পাইপ গুলা যে ভরছিল আমার মুখ দিয়ে, ঠিক আছে, প্রচুর রক্ত বেরোচ্ছে, প্রচুর, এই কারণে আমি কথাই বলতে পারতেছি না, এইগুলা ফুলে গেছে। তখন সাংবাদিক বলতেছে ঠিক আছে আমি পরে আসবো, তুমি রেস্ট নাও। এই খবর আবার ওই বাড়িওয়ালা আমার মাকে ফোন দিয়ে বলছে সাথে সাথে। আমার মা মানে ওখানে পৌঁছায় না পৌঁছায় আবার যেখানে মানে শুনছে যে রাস্তায় যে পর্যন্ত যে আমার মেয়ে বিষ খেয়েছে, তখন ওখান থেকে আবার গাড়ি চেঞ্জ করে ঢাকার দিকে রওনা দিছে। তখন আমার নানু ফোন দিছে, নানু ওই কথা শুনে আমার নানু ঢাকাতে চলে আসছে সরাসরি আসে, কিন্তু হসপিটালে আসছে। আমি শুয়ে আছি ভোরবেলা, তখন আইসাই না মানে কেউ ছিল না, কোনো নার্স ছিল না, কোনো ডাক্তার ছিল না, আইসাই আমাকে উদ্দম গুদ্দম মারা শুরু করে দিছে। আপনার মা? জি। খাইছিস মানুষ জানলো কেন, আর হচ্ছে বাইসে আসিস কেন, খাওয়ার মতন খাই মরতে পারিস নাই। যখন উদ্দুম গুদ্দুম মারছে না, তখন আমার নানি ঠেকাচ্ছে আর আমি দাঁড়াই পড়ছি। দাঁড়াই পড়ার সাথে সাথে অনেক বমি হয়ে গেছে আমার, আর বমির সাথে রক্ত, ঠিক আছে। তখন তো আমি মানে মাথা ঘুরতিছে, আমাকে কিছু খাইতে দেয় নাই, স্যালাইন চলতিছে, আমি কেমন জানি পড়ে যাচ্ছি এরকম। তখন আমার নানু ধরছে, ধরার পরে যখন নার্স আসছে তখন উনি আবার সরে গেছে ওখান থেকে। তখন আমার নানু মানে এমন ভাবে ধরছে যাতে ও না মারতে পারে। তো শেষে ডাক্তার বলছে যে নিয়ে যেতে পারবেন, নিয়ে যেয়ে খাওয়াইতে পারবেন, ঠিক আছে। তো বাসায় নিয়ে এসছে, বাসায় নিয়ে এসে তখন মানে বাড়িওয়ালা ওনাকে ডাকছে, বলছে যে আপনার মেয়ে এরকম একটা কাজ করলো কেন। তখন বলছে যে একটা ছেলের সাথে সম্পর্ক ছিল, ছেলেটার সাথে সম্পর্ক করতে মানা করছি, এই কারণে একটু মারছি জন্য রাগ করে এরকম করছে। তখন নানু দেখতেছে যে আমার যদি এখানে রাখে তাহলে আমাকে তো মারতে মারতে মারি ফেলবে, তাই নানু বলতেছে যে তাহলে তো আমি ওকে নিয়ে বাড়ি চলে যাই, ঠিক আছে।
কয় ঠিক আছে নিয়ে যাবেন, ওর বাপের কাছে দিয়ে আসবেন, যা খুশি তাই করবেন, নিয়ে যান। হ্যাঁ, আর এরপর থেকে ওকে আমি মা বলে ডাকি না, এই ঘটনার পর থেকে। তখন সিদ্ধান্ত নিলাম, আমার মা যেদিন গাড়িতে উঠে আমি সেদিন রাত্রে আর কি, ঘরে তো টাকা পয়সা সেরকম রাখে না, তারা রাখলেও অন্যভাবে লুকায় রাখে। তো ঘরে অনেকগুলা ডিম ছিল বুঝছেন, তো ডিমগুলা নিয়ে একটা বোরখা নিয়ে খালি পায়ে আমি অনেক ভোরবেলা বের হয়ে গেছি। যে ভ্যানে উঠছি সেই ভ্যান ভাড়াটা যে দিব এটা ওই ডিম বেচেই দিব, ঠিক আছে। তখন ধরেন ওই ভ্যানওয়ালাকে বললাম, ভাইয়া এই ডিমগুলো আমাকে তুই করে দেন, আমি বেচে দেন, আমি আপনাকে ভাড়া দিব। তো ভ্যানওয়ালাটা বলতেছে আমি বেচে দিব, তোমাকে ভাড়া দেওয়া লাগবে না, আমি বুঝতে পারতেছি তোমার অনেক সমস্যা। তো আমার মাঝে মারছিল, ঠিক আছে, এই আঙ্গুল টাঙ্গুল গুলা মানে অনেক লাল হয়ে ফুলেছিল, গালটা অনেক ফুলেছিল। যাই হোক, তখন আমি খুলনাতে ওই 70 টাকা দিছিল আমাকে ডিম বেচে, এই 70 টাকা নিয়ে আমি খুলনা পর্যন্ত যাই। তো অনেক দূরে আসার পরে হঠাৎ করে না ঘুমাই গেছি ভাইয়া বুঝছেন। তার আগে পরিকল্পনা করছি যে আব্বার কাছে গেলে আব্বা রাগ করবে, তাহলে আমি কোথায় যাব, আগে বড় চাচির কাছে যাব। বড় চাচির কাছে যে বড় চাচিকে সবকিছু বলবো, বলার পরে বড় চাচিকে নিয়ে আব্দুলপুরে আসবো। তারপরে যদি তারা আমাকে বিয়ে দেয়, বিয়েই দিক, বিয়ে দিলে আমি আমার স্বামীর কাছে যাইতে পারবো, আমার মানুষের বাড়িতে কাজ করতে হবে না। পরে এরকম করতে করতে না একসময় আমি ঘুমাই যাই। এই ঘুমটা আমার ভাঙ্গে পার্বতীপুর স্টেশনে এসে। মানে কি আপনার স্টেশন পার হয়ে গেছে? পার হয়ে যায়, অনেক দূর, সেটা আমরা কোনোদিন দেখিওনি, নামও শুনিনি, পার্বতীপুরে। এখন আমি করছি যে কি ব্যাপার, ট্রেন তো থামানো, আর এটা কোন জায়গায়, আমাদের বাসা, আমাদের স্টেশন কি পার হয়ে গেছে না এর সামনে আমাদের স্টেশন? তো অল্প অল্প লেখাপড়া যেহেতু জানি, দেখতেছি লেখা আছে পার্বতীপুর জংশন। তো আমি ওখানে নামছি, ট্রেনে একটা মানুষও নাই, নামার পরে দেখি যে একটা লোক বৃদ্ধ, উনি খেতামুড়ি দিয়ে, মানে শীতকাল তো খেতামুড়ি দিয়ে বসে আছে। আমি বলছি আচ্ছা কাকা এটা কোন জায়গা? কয়েক এটা তো পার্বতীপুর। আমি কয়েক এটা নাটোরের আগে না পরে? কয়েক নাটোর তো অনেক দূর বাবা। আমি বলতেছি ট্রেন নাই, কয়েক আছে কালকে সকালে। ঠিক আছে। তো আমার প্রচুর খিদা লাগছে, আমি তাকে বাধ্য হয়েছি বলতে যে আপনার কাছে কোনো খাবার থাকলে আমাকে দেন। তখন উনি কি করছে, মাটির পাতিলের মধ্যে কিছু পান্তা ভাত আর কাঁচামরিচ লবণ ছাড়া দিচ্ছে, যে এইগুলা খাও, আমার কাছে লবণ নেই। তারপরে ট্রেন আমাকে তুলে দিছে, আমি উঠে বইছি একটা বগিতে। তো পার্বতীপুরের পরে আপনার হচ্ছে ফুলবাড়ি, এই পার্বতীপুর স্টেশন পার হয়ে এসে ফুলবাড়িতে থামছে। ফুলবাড়ির থেকে যখন বিরামপুরের মাঝামাঝি আর কি পরের স্টেশন, তখন টিটি আমাকে ধরছে, বলে যে টিকিট দাও। তো আমি বলতেছি যে আমার কাছে তো টিকিট নাই, তো আপনি নাটোরে চলেন, নাটোরে গেলে আমি আপনাকে টাকা দিয়ে দিব। তা বলতেছে তোমার কি মাথা খারাপ নাকি, তোমার জন্য ট্রেন দাঁড় করায় রেখে আমি তোমার টাকা নেওয়ার জন্য দাঁড়াবো? আমি বলছি যে ভাইয়া দেখেন আমি অনেক সমস্যার মধ্যে পড়ছি। তখন আমাকে নামাই দিছে। তো ওই ট্রেনের মধ্যে একটা লোকরে দেখছি আমি, লোকটা আগায় এসে টিটিরে জিজ্ঞেস করছে ভাই এখানে কি হয়েছে। তারপরে দেখতেছি ওই লোকটা, আমি একটা গাছের নিচে দাঁড়ায় আছি, ওই লোকটা আমার দিকে আগায় আসতেছে। আসার পরে বলতেছে যে আপু আপনার কি হয়েছে? তো আমি লোকটাকে বলার আগেই কান্দে দিছি। তো আমাকে বলতেছে সমস্যা নাই, আমি আপনাকে টিকিট কেটে ট্রেনে তুলে দিব। তো আর একটা ট্রেন যাচ্ছে, এখন আমি উঠে মানে উনাকে না বলে আমি চলে আসবো এরকম সিদ্ধান্ত। আরে ভাই এটা তো ওই ট্রেন না, এটা আপনাদের ওখানে থামবেন, এটা ডাইরেক্ট ঢাকায় যাবে, আপনাকে আমি তুলে দিব তো বলছি। তো উনি এরকম করতে করতে দুপুর 12টা পর্যন্ত বাজাই দিছে। কয় কি আপু আপনাকে আমি যে ট্রেনে তুলে দিব ওটা ফুলবাড়িতে, আপনি আমার সাথে ফুলবাড়িতে চলেন। তারপরে ফুলবাড়িতে নিয়ে গেছে, ফুলবাড়িতে নিয়ে যে স্টেশনে নিয়ে এসে স্টেশনের হোটেলে আবার ভাত খাওয়াইছে। খাওয়ানোর সময় তখন সামনাসামনি বসে বলতিছে, তো আপনাকে একটা কথা বলি, আপনি যদি মনে কিছু না নেন আপনি যায়েন না, আপনি আমার কাছে থেকে যান। পর্যায়ে আমাকে বলতিছে যে ও আমাকে বিয়ে করবে। এই অপরিচিত একটা ছেলে এরকম ভাবে, এই কথাবার্তার মধ্যেই আমি বলতেছি না আপনাকে আমি চিনি না জানি না, আপনাকে আমি বিয়ে করতে পারবো না, আপনি আমাকে ট্রেনে তুলে দেন, আমি আমার বাবার কাছে যাব। কথা বলার কিছুক্ষণ পরে প্রায় 5-6টা মোটরসাইকেল চলে আসছে। আসার পরে সবাই বলতেছে এটা ভাবি। তখন শেষে বলতেছে যে হ্যাঁ এটাই তোমাদের ভাবি। ভাবি চলেন বাসায় চলেন, কোনো সমস্যা নাই। তার মধ্যে মামুন নামের একটা লোক ছিল, স্টেশন মাস্টার। তো উনি ওনার বাসায় নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে শেষে বলতেছে যে আসলে বিষয়টা কি আমাকে ভাঙ্গে বলেন। তখন ওই আলমগীর বলতেছে যে আমি একে বিয়ে করব, এই বিয়ের ব্যবস্থা করেন। তো এখানে আমাকে কয়েকদিন থাকা লাগবে।
আলমগীর? হ্যাঁ, বলতেছে তোমার তো বয়স কম, এখনই বিয়ে হবে না, তো আমরা কয়েকদিন পরে করবো। তো ওর ওখানে কি কি কাজ ছিল এইগুলা করে প্রায় 8 দিন কাটাই দিছে এখানে, ঠিক আছে। এবং এই সময়টাতে আপনার সঙ্গে শারীরিক হ্যাঁ, সম্পর্ক করছে? হ্যাঁ। তারপরে শেষে একদিন আমাকে নিয়ে ওর বাসায় যায়। তো একদিন হঠাৎ করে ওর ভাই ওকে কি যেন বলবে, ঠিক আছে, আলমগীরের ভাই? হ্যাঁ। তো ওদের ঘরের আবার খিল ছিল না, তখন উনি আলমগীর বলে দরজাটা ধাক্কা মেরে দেখে যে আমরা দুজন শুয়ে আছি। তখন উনি জিনিসটা ওনার বুঝতে আর বাকি থাকে না। সকালবেলা আমাকে ডাকানো হয়, তখন আমাকে বলে যে তুমি তো দেখতে একেবারে ছোট মানুষ, তুমি এর বিষয়ে কিছু জানো? কে বলতিছে যে ওর যে বউ আছে, বাচ্চা আছে, তুমি এটা জানো? তখন আমি জিনিসটা মানে আমি কই কি, না তো, আমি তো এটা তো জানি না। কি ওর বউ আছে, ওর 4টা বাচ্চা, ওরা হচ্ছে নওগাঁতে থাকে। That's why we always call life is more than drama. যাওয়ার কথা বাবার কাছে, ট্রেনে ঘুমিয়ে গেল এবং নিয়ে গেল পার্বতীপুরে। পার্বতীপুর থেকে সেই বাবার কাছে আসার কথা, একটার পর একটা স্টেশনে ভুল হচ্ছে, ভুলওয়ালা মানুষের সঙ্গে পরিচয় হচ্ছে। জীবনে একটু ভালো থাকার জন্য সেই ভুলওয়ালা মানুষগুলোকেই আপন মনে হচ্ছে, এবং এক পর্যায়ে সেই মানুষগুলোর ভুল আবার জানা পড়ছে। কোথায় যাবে? বাবার কাছে সুখ নেই, মার কাছে নেই, চাচা চাচির কাছে নেই, সমাজের কাছে নেই। এই মেয়েটা কোথায় যাবে? See, this is the story of life, but it's not done yet. Okay, বলুন তারপর। তারপরে এগুলো যখন আমাকে বলছে, তখন আমি জিনিসটাকে মানে অন্যরকম ভাবে নিছি। তখন সে যখন বাসায় এসে তাকে আমি বলছি যে আপনার বউ আছে? কয় হ্যাঁ আছে। আমি বলছি আপনার বাচ্চা আছে? কয় হ্যাঁ আছে। আমি কই তাহলে আপনি আমাকে যে সব কথাগুলো বলছেন এগুলো সব মিথ্যা? কয় এগুলো না বললে তো তুমি আমার সাথে আসতে না। তখন আমি বলছি দেখেন, যা হওয়ার হয়ে গেছে, এখনো সময় আছে, ঠিক আছে, আমি সবকিছু ভুলে যাব, কিন্তু আপনি আমার সাথে এরকম ব্যবহার করেন না, আমি এটা মানিয়ে নিতে পারতেছি না, আপনি আমাকে ট্রেনে তুলে দেন, আমি আমার বাবার কাছে চলে যাই, ঠিক আছে। তখন ও বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি যে তোমাকে এখান থেকে ট্রেনে করে তুলে দিব, তাহলে তো কাউকে আমাকে ফোন করে বলে দিতে হবে যাতে তোমাকে নামাই নাই, তাহলে এমন কারো নাম্বার আমাকে দাও, আমি ওনাদের সাথে যোগাযোগ করে হয় তারা এসে নিয়ে যাক, নাহলে আমি যে দিয়ে আসবো। আমার বড় চাচার যে ছেলেটা আনোয়ার ভাই, তার নাম্বার আমার মুখস্থ আছে, আমি তার নাম্বারটা দিছি। ও নাম্বারটা নিয়ে সোজাসুজি মাঠের ভিতরে চলে গেছে। আমি মনে করছি যে আমার বিষয়ে যাওয়ার বিষয়ে বলবে এটাই, কিন্তু ও নাম্বার নিয়ে সবাইকে, ওই ভাইকে বলে দিছে যে পারুলের সাথে আমার বিয়ে হয়ে গেছে, পারুল আপনার কে হয়? মাই গুডনেস। তখন আমার ভাই তো এই খবর শুনে সব জায়গায় প্রচার করে দিছে যে পারুলের বিয়ে হয়ে গেছে। এখন আমি তো ওখানে যাইতেও পারবো না। যাই হোক, দিয়ার পরে শেষে আলমগীর বলতেছে এখন তো যাইতে পারবো না। কিন্তু এটা নিয়ে ওই পাড়াটার ভিতরে, মহল্লাটার ভিতরে অনেক কথাবার্তা, অনেক গ্যাঞ্জাম, সবার মুখে মানে আটকায় দেয় যে আমার বউ আমি বিয়ে করছি, আমি রাখবো, কে কি করবে, এরকম সব জায়গায় ও সম্প্রচার করে। এরকম করে 2-3 মাস অনেক ভালো কাটছে। এভাবে 3 মাসের সময় ওর ফোনে একটা ফোন আসছে, ওর বড় যে ওয়াইফ, সে ফোন দিছে যে আমি এগুলা কি শুনতেছি। ওকে আলমগীর বলতিছে যে তুই পিছনের দিক তাকাস না, তুই সামনের দিক তাকা, পিছনে কি হচ্ছে এটা তোর দেখার দরকার নেই, এই কথা বলছে। এই কথা বলার পরে সে বলছে যে আমি আসতেছি অমুক ট্রেনে। তারপরে এখন ওই বাসায় যেহেতু ওর ওয়াইফ আসতেছে, তখন তো আমাকে এই বাসায় রাখা যাবে না। তখন কি করলো, ওর মেজো বোন, ওই মেজো বোনের বাসায় রেখে এসছে। রেখে আসার পরে বলছে যে আমি রাত্রে আসতেও পারি, নাও আসতে পারি। পরের দিন আসছে, এসে বলতেছে আমি ঢাকায় যাব, আমি 2-1 দিন আসবো না, তুমি এখানেই থাকো। ওর মেজো বোনের একটা মেয়ে আবার আমার বয়সী, তো ওর সাথে আমি দাঁড়াই থেকে কথা বলতেছি, আর ও দেখতেছে যে দূর থেকে একটা মহিলা আসতেছে বাচ্চা কোলে নিয়ে, পিছনে 2টা বাচ্চা। এখন ও বলতেছে যে মামি, এটা নিশ্চয়ই নাসিমা মামি, ওর ওয়াইফের নাম ছিল নাসিমা, ঠিক আছে, নাসিমা মামি তুমি পলাও। আমি কিসের জন্য পলাইতে যাবো, আর উনি এখানে আসবে কেন? কয় না মামি, ও অনেক খারাপ মানুষ, তুমি ওকে চিনো না, আমরা তো চিনি, তুমি পলাও। আসার পরে মানে কোনো কথা বলা না, উদ্দুম গুদ্দুম আমাকে মার, এবং কি ওদের ঘরে বাঁশ দিয়ে টিন মিন ভেঙে ফেলছে। ওরা ওদের বাসায় রাখছে এই কারণে। এক পর্যায়ে আমি অজ্ঞান হয়ে গেছি, ঠিক আছে, আমার কোনো সেন্স নাই, আমি অজ্ঞান হয়ে গেছি। আর ওই মেয়েটা ওর মামার কাছে ফোন দিছে যে মামা, মামি এসে ছোট মামির এভাবে মারছে, ছোট মামি জ্ঞান হারা হয়ে গেছে, আমাদের ঘর বাড়ি ভেঙে ফেলছে, ঠিক আছে। সে তো উনি চলে আসছে।
আসার পরে আমার মাথায় পানি টানি দিয়ে আমার জ্ঞান ফিরে সুস্থ করে কয় কি তুমি মারতে পারলা না, আমি চিনি না তার, আমি তারে কি মারমু। ঠিক আছে, তারপরে তো শেষে ওকে বাসায় যেয়ে টাইনে হেসে বাসার থেকে বাইর করে গেটে তালা দিয়ে দিছে। ওই মহিলাকে তো আর বাড়িতে উঠতে পারতেছে না মহিলা, ঠিক আছে। তখন ওর ছোট বোন আসছে, আইসে শেষে বলছে যে যা হওয়ার হয়েছে, বাচ্চা কাচ্চার মুখের দিক তাকায় ওকেও রাখো ওকেও রাখো। এখন ও বলতেছে যে ওকে যদি আমার রাখতে হয় তাহলে এ যা বলবে তাই শুনতে হবে। হ্যাঁ, তা আমার তো এরকম কোনো মন মানসিকতা নাই, আমি ছোট মানুষ, আমাকে যা বলবে আমি তার কথা শুনবো, আমার এরকম ধারণা। তো শেষে অনেকই করার পরে সত্যি তুলে দিয়ে গেছে বড় বোন। তার কিছুদিন পরে কুরবানি। তখনও বিয়ে হয়নি আপনার? না, তখনও বিয়ে হয় নাই। কুরবানি দিছে, এখন মানে উনি ঢোকার পরে এখন আমাকে দিয়ে সব কাজ কাম করায়। তখন আমাকে খাইতে দিছে রান্নাঘরে, তারা সবাই বসে থেকে গোল মিটিং করে খাচ্ছে, কিন্তু আমাকে ডাকতেছে না। ঠিক আছে, জিনিসটা আমার একটু খারাপ লাগে। আমি এক পর্যায়ে কান্না করে দিই যে সবাই খাচ্ছে, আমি যে ওখানে খাইলে কি হয়। ঠিক আছে, আমিও তোদের ফ্যামিলির একজন, আমি কেন রান্নাঘরে খাবো। এই জিনিসটা আলমগীর বুঝতে পারছে কি জানি না, আলমগীরও কিন্তু ওদের সাথে বসে থেকে খাচ্ছে। আলমগীর এক জায়গায় যাবে, তো ওকে বলতিছে যে আমাকে নিয়ে যাবে, তো কিছু কাগজপাতি হাতে নিছে, আমাকে রেডি হতে বলছে, আমি রেডি হয়েছি। শেষে আমাকে একটা কাগজ দিছে, মানে একটা পেপারে মোড়ানো একটা কাগজ দিছে এত বড়। ঠিক আছে, কাগজটা নিয়ে আমারে বলছে সেভ করে নিতে। আমি কিভাবে সেভ করব? তো আমাকে জামার ভিতরে ব্লাউজ গায়ে দিতে বলছে, ব্লাউজের মধ্যে এটা নিতে বলছে। ঠিক আছে, আমি ওটা নিচ্ছি, টাকা পয়সা মনে হয় এরকম কিছু, কিন্তু পেপার দিয়ে ঢাকা, এটা তো আমি দেখতে পারতেছি না কি। এটা নিয়ে শেষে দিনাজপুর গেছি, যে একটা লোকে ফোন দিছে, ওই লোকটাকে বলছে বাসায় আসবে, বলছে হ্যাঁ। বাসায় গেছি, যাওয়ার পরে ওই জিনিসটা আমার কাছে চাচ্ছে। ঠিক আছে, এখন অনেকখানি ক্লিয়ার যে কেন এই নাবালিকা মেয়েটিকে সেই স্ত্রী করতে চাচ্ছে। ওকে, দিলেন, তারপর দিয়ে ওই জিনিসটা আমার কাছে বলছে প্যাকেটটা দাও, তখন প্যাকেটটা দিয়ে দিছি। দেওয়ার পরে ওই আমাকে ঘরে বসে রেখে ওরা অন্য রুমে গেছে গা। ঠিক আছে, মাপামাপি টাকা পয়সা লেনদেন আর কি। আবার যখন টাকাগুলা দিছে না, টাকাগুলাও আমার হাতে দিছে যে টাকাগুলা তোমার কাছে রাখো। আমি আবার ওইভাবেই রাখছি। রাখার পরে শেষে আসার সময় আমি ওনাকে প্রশ্ন করতেছি যে আচ্ছা ওইগুলা কি? তখন আমাকে বলতিছে ওইগুলা দামি একগুলা গাছ। দামি একগুলা গাছ? হ্যাঁ, এগুলা এখানে উৎপাদন হয়, কিন্তু এগুলা যদি পুলিশে ধরে তাহলে অনেক সমস্যা হয়। আপনি জিজ্ঞেস করেননি গাছগুলো দিয়ে কি করে? না, ওটা আমি জিজ্ঞেস করি নাই তখন। তারপরে আমাকে বাসায় নিয়ে আসার পরে আমাকে টাকাগুলা দিতে বলছে, আমি টাকাগুলা দিছি। টাকাগুলাও আবার ওর বউয়ের কাছে দিছে। আমি বললাম যে আমিও তো ওর বউ, তাহলে আমার কাছে দিল না কেন? ওকে, তো এক পর্যায়ে এরকম লেনদেন চলতেই আছে। ঠিক আছে, একদিন দেখি যে ও আমাকে বাইরে বাইর করে দিয়ে ও কি করতেছে এটা আমার ভিতরে তো সন্দেহ জাগতেই পারে, আমাকে বাইরে বাইর করে দিয়ে ও কি করতেছে। তখন আমি জানলার ছিদ্র আছে, জানলা দিয়ে দেখতেছি ওই গুড়া গুড়া ওইগুলা ভরতিছে, আর ভরার পরে এক পর্যায়ে খাচ্ছে। গুড়া গুড়া? হ্যাঁ। কালার কেমন ছিল? মাটির মতন আর কি, গুলের মতন, এই টাইপের কিছু কালার, এই টাইপের। তো এই সিগারেটের মধ্যে ভরে ও খাচ্ছে। আমি বলছি এগুলা কি? এখন আমাকে বলতেই হবে, এগুলা তুমি খাচ্ছ, এগুলা কি? তখন আমাকে বলতেছে পাগলি এগুলা হচ্ছে হিরোইন, চিনো? আমি কি না, কি দেখো দেখাই, এগুলা হচ্ছে হিরোইন, এগুলার অনেক টাকা দাম, এগুলা পুলিশে ধরলে কেস টেস হয়ে যায়। আমি কি যে এগুলা পুলিশে ধরলে কেস হয় কেন? এইগুলা মানুষ খাইলে নিশা হয়, এই নিশা হওয়া তো ভালো না। আমি কি ও আচ্ছা ঠিক আছে, এরকম করে আমাকে দিয়ে ব্যবসার লিঙ্ক করায়। এক পর্যায়ে আমাকে নিয়ে ঢাকাতে চলে আসে, মানে আপনাকে দিয়ে লেনদেন গুলো করতো। হ্যাঁ, এরকম করতে করতে হঠাৎ করে আমার পেটে বাচ্চা আসে। তখন আমি পেটে বেবি চলে আসে? তখনও বিয়ে করেননি? না, বিয়ে করি নেই, যে জন্ম সনদের কাগজ নিয়ে সমস্যা, এই কারণে বয়স কম, এই কারণে। ঠিক আছে, যাই হোক, মানুষের লাইফ কতটা মেজারেবল হতে পারে। তারপরে হচ্ছে ওকে বললে জিনিসটা এড়াই যায়, কেমন যেন বলে। ঠিক আছে, এই সমস্যা সেই সমস্যা, অনেক সমস্যা দেখায়। তো এক পর্যায়ে বেবি চলে আসে, তখন ও বলে যে চলো আমরা বাড়িতে চলে যাই। পর্যায়ে আমার বাচ্চা মানে 4-5-6 মাসের হয়ে আসে, আমি ওর বোনের বাড়িতেই থাকি। তো আমার পেটে বাচ্চা আসছে, তো আমার খুব ইচ্ছা হচ্ছে জিলাপি খাওয়ার জন্য, বুঝছেন? অনেক দিন অনেকবার অনেক রকম ভাবে তাকে বলছি। ও যে বাজার থেকে বাসায় আসার সময় আমাকে জিজ্ঞেস করতো কি লাগবে,
আমি ওটাই বলতাম যে জিলাপি। এরম করতে করতে জানেন 6 মাসের কাছাকাছি চলে আসছে, ঠিক জি, আছে, জি। ও আমাকে জিলাপি খাওয়ায় না। তো ওই পাশে এক বাসার উনরা আবার বেবিটা যে আসতেছে এটা তো উনি জানতো। হ্যাঁ, তো অবশ্যই। উনি কি বলেছিল, বেবিটাকে অ্যাবর্ট করা? না না না, উনি এগুলো বলেনি? না, বেবি রাখবে বলেছে। ওকে, ঠিক আছে। তারপরে হচ্ছে পাশের বাড়ির আমরা যাকে যে সুইপার বলি না, ওনার বাড়ির স্বপ্নপুরের যত টয়লেট আছে ওনারা ডাকে নিত আর কি, ঠিক আছে। ওই সুইপাররা শুনে বলে যে ভাবি আমি যদি আইনে দিয়ে আপনি খাবেন? আমি কি আপনারা অন্য জাতের মানুষ, আপনাদের হাতের জিনিস আমরা কিভাবে খাই, ঠিক আছে। তাই ভাবি আমি ভ্যানালাকে টাকা দিব, ভ্যানালা কিনে আপনাকে সরাসরি দিবে। কি জিনিস সেটা? জিলাপি। জিলাপি? হ্যাঁ, 100 দিনও বলছি যে আমার এটা খাইতে ইচ্ছা করতেছে। এক পর্যায়ে ওরা আমাকে এই জিলাপিটা খাওয়াই। যাই হোক, একদিন ওর বোনের সাথে ওর বোন জামাইয়ের অনেক ঝগড়াঝাটি, তো ওকে আমি ফোন দিয়ে রাস্তায় ডাকে বলতেছি যে তুমি এরকম করো, ও টাকা পয়সাও ঠিক মতন দাও না, ওর ভিতরে তো ঝগড়াঝাটি লাগছে, আমি এখানে থাকবো না, এখন আমাকে বাসায় তুমি বাড়িতে নিয়ে চলো। আর ও আমাকে বাড়িতে নিয়ে যাবে না। হ্যাঁ, ও কি করে ভাইয়া, মোটরসাইকেলের উপরে বসে আছে, দুই পাশে দুই ঠ্যাং দিয়ে, আর আমি রাস্তার এই পাশে, রাস্তাটা অনেক উঁচু। কি করলো, রাগের মাথায় এমন জোরে একটা লাথি মারলো আমার পেটে। তখন আমার 7 মাস রানিং 7 মাস চলে, ঠিক আছে। এমন জোরে লাথিটা মারলো, আমি ওকে মানে আমি একেবারে রাস্তার কিনারে দাঁড়াই, ঠিক আছে, আমি ওকে এইভাবে ধরার চেষ্টা করছি, ওর কলারের সাথে আমার হাত স্পর্শ খাইছে। ও ইচ্ছা করলে আমাকে ধরতে পারতো, আমি পড়ে যাচ্ছি, ইচ্ছা করলে ধরতে পারতো। আমি গড়াইতে 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 একেবারে ভুট হয়ে মাটিতে যে পড়ি। ওর বন্টন সবাই দৌড়ে এসে কি করছিস এরকম করে বাসায় নিয়ে গেল ভাইয়া। তারপরের থেকে প্রচন্ড ব্যথা, প্রচন্ড ব্যথা। আমি অনেক জোরে জোরে চিল্লাই, হ্যাঁ অনেক জোরে জোরে চিল্লাই, অনেক কান্নাকাটি করি। ও আর আমার সামনে আসে না। সে এইরকম করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, তাও আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায় না। ডাক্তারের কাছে নিয়ে যায় না। তো আমার ওর বোন বারবার ওকে বলতিছে যে মেয়ে যদি মারা যায় তাহলে ওর বাপ মা যতই খোঁজ খবর না নিক। এদিকে কিন্তু আমার বাবা মার কেউ আমার খোঁজ খবর নেয় না, সবাই শুনছে যে আমার বিয়ে হয়েছে, ঠিক আছে। তো কোথায় আছে, কেমন আছে, কেউ কোনো খোঁজ খবর না নেওয়াটাই স্বাভাবিক, কারণ তাদের জায়গা থেকে তারা এইভাবে আপনাকে ফিলও করে না। হ্যাঁ, দিয়ে তো শেষে এখন অনেক ব্যথা, আমি অনেক চিল্লাই, অনেক কান্নাকাটি করি, ঠিক আছে। তখন ও বলতিছে যে ঠিক আছে এখন রাতটা পার করো, কালকে হসপিটালে নিয়ে যাব, ঠিক আছে। আমার এই চিল্লাচাল্লি শুনে পাশের গ্রামের এক মহিলা এসছে, উনি একটু দায়ী টাইপের, ঠিক আছে। উনি শেষে অনেক চেষ্টা, অনেক তেল মালিশ করে, অনেক কিছু করে চেষ্টা করে একটা নর্মাল বেবি হয়েছে। দিস ইজ ট্রুলি 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 আনথিঙ্কেবল, অচিন্তনীয় একটা জীবনের গল্প। পরে আমার একটা বেবি হলো, বেবিটার হাত ভেঙে গেছে, মাথার এই সাইডটা টোপ খেয়ে গেছে, এই সাইডটা ফুলে পেটেই, হ্যাঁ লম্বা হয়ে গেছে। মানে ওই যে আমি যে গড়াইছি, এই গড়ানোতে ও প্রচুর আঘাত পাইছে, ঠিক আছে। বেবি হওয়ার পরে অনেকক্ষণ মানে ওর যে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, ঠিক আছে, একটা যে শব্দ একটা বাচ্চার, এই শব্দটা হচ্ছিল, ঠিক আছে। আমি তো দেখতেছি যে এরকম হয়েছে, ছেলে ছিল বেবিটা। তো এক পর্যায়ে বেবিটা মারা যায় জন্মের পরপরই, হ্যাঁ প্রায় 10-15 মিনিটের মতন ছিল, দিয়ে মারা যায়। মারা যাওয়ার পরে ওর বোন ওটা ঢেকে রাখার পরে শেষে ওরে দেখানোর পরে ও এসে কান্দে এমনি আমার পা ধরে মাপ চাই। তখন আমার মনটা একেবারে ভেঙে যায়। আমি কোন রকম ওখানে কান্নাকাটি করে রইছি যে এটা আমার বাচ্চা, ঠিক আছে। অনেক কিছু করে মাটি দেওয়া হয়, মাটি দেওয়ার পরে আমি একটু সুস্থ হওয়ার পরে আমি ওর কাছ থেকে ঢাকাতে চলে আসি সরাসরি। এটা কি আপনি মানে চুরি করে চলে আসেন নাকি? ওকে চুরি করে চলে আসে এখানে এক পরিচিত লোকের কাছে আসি, আমি আঙ্কেল করে ডাকতাম। আসে এখানে গার্মেন্টসে চাকরি নিয়ে 1 মাসও হয় নাই, তার মধ্যে ও খোঁজ খবর নিয়ে এখানে এসে আমার পা ধরে আবার মাপ চায়। হ্যাঁ, চাওয়ার পরে বলে যে চলো, আমি আর তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করব না, তুমি যা বলবা তাই করবো, তুমি চলো। তাই বলে আবার এসে আমাকে নিয়ে যায়। এক পর্যায়ে দেখা যাচ্ছে যে আবার আমার পেটে বেবি আসে, ঠিক আছে। তখন আমি আর এখানে থাকতে বারবার আপনি কনসিভ করছেন, আপনি ওকে কেন বলছিলেন না যে তুমি আমাকে বিয়ে করো? আমি ওকে অনেকবার বলছি এর মধ্যে বিয়ে করার কথা, কিন্তু আমাকে ওই মানে আমার বয়স কম এটা বলে। আবার যখন আমার পেটে বেবি আসে তখন আমি বলি যে আমি এখানে থাকবো না, আমি আমার বাবার কাছে যাব।
নিয়ে এসে আমাকে বেড়ানোর নাম করে কয়দিন রাখে, ও চলে যায়, আমি ওখানে বেড়াই, সবাইকে ম্যানেজ করি। যে একবার আমার বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, আমি আর আমার বাচ্চা নষ্ট হইতে দিতে চাই না, ওখানে আমার খাওয়ার কষ্ট, সবকিছুর কষ্ট হয়, আমি এখানে থাকবো। তখন আমার বাবা বলে যে ঠিক আছে থাকো, আমার মেজো চাচিও বলে যে ঠিক আছে থাক, আমার মেজো চাচাও বলে থাক, সবার কাছে আমি থাকি, অনুমতি নিয়ে আমি ওখানে থাকি। এক পর্যায়ে ও আমাকে ফোনে বলে যে ও বিদেশ যাবে, তখন আমাকে ও ফোনে বলতে বলে সবাইকে যে তোমার চাচাকে বলো, তোমার আব্বাকে বলো, আমি বিদেশ যেতে এগুলা দিয়ে দিব, আমি তো করব না, ঠিক আছে। এর মধ্যে আমার মানে শারীরিক অবস্থা খুব অসুস্থ হয়ে যায়, আমাকে হসপিটালে নিয়ে যায় সবাই মিলে, ঠিক আছে। নিয়ে যাওয়ার পরে হচ্ছে ওখানে ডাক্তার বলে যে ইমার্জেন্সি ভাবে সিজার করতে হবে, এটা নর্মালি হবে না। তখন আমাকে সিজারে নিয়ে যায়, সিজার হয়, বাচ্চাটা হয়, মানে ওটাও ছেলে বেবি হয়, সবাই অনেক খুশি। ও তখনই বিদেশি চলে যায়। যাওয়ার পরে আমি বাচ্চাটা নিয়ে আমার কোন দেশে যাই? এটা লিবিয়াতে। তারপরে আর কোনো ফোন নাই 3 মাস। তখন হঠাৎ একদিন ফোন দিয়ে বলতিছে আমাদের ভুয়া ভিসায় পাঠাইছে, আমরা ফেরত আসতেছি। কত লাখ টাকা খরচ হয়েছিল? কত লাখ টাকা খরচ হয়েছিল, ও কত দিছিল জানি না, কিন্তু আমার ফ্যামিলির এখান থেকে পুরাপুরি 2 লাখ টাকা দেওয়া হয়েছে। চাচা আমার সাথে খারাপ ব্যবহার করে বাড়ি থেকে বের করে দিছে। যাই হোক, আমার বাচ্চাটাকে নিয়ে আমি কাঁদতে কাঁদতে ওখান থেকে বের হয়ে আসি। তখন আমার বাচ্চার বয়স 5 মাস। আমি যখন ওখান থেকে বের হয়ে আসি কাঁদতে কাঁদতে, ভাইয়া আমি আমার বাচ্চাটার দিক তাকাইছি, দেখি যে আমার বাচ্চাটা এমন ভাবে আমার দিক তাকাই আছে, মানে ও বুঝছে যে আমার মা কাঁদতিছে। তারপরে আমার বাবার এখানে আসছি, আমার বাবা বলতেছে যে বাবা আমার ঘর খালি করে দাও, এখন তুমি কোথায় যাবো আমি বলতে পারি না। বাবা এ কথা বলছে? তো ও বিদেশ যাওয়ার সময় যে সিমটা ওর ব্যবহার করে, যে সিমটা, ওই সিমটা আমাকে দিয়ে যায়, সিমটা আমি ফোনে তুলি। আল্লাহর কি রহমত, যেদিন তুলি তার পরের দিনে একজন আমাকে ফোন দেয়, মানে ওই নাম্বারে ফোন দেয়। ওকে, ভাবি আপনার নাম্বার তো আমরা জানি না, এই কারণে আপনাকে খুঁজে পাই না, আজকে ভাইয়ের নাম্বার তুলছেন জন্য আপনাকে পাইছি। তো ভাবি আপনি তো অনেক র্যাঙ্ক জানেন, আপনি তো অনেক জায়গা জানেন, তা আমরা যদি আপনাকে জিনিসগুলা দিই, আপনি বিক্রি করে লাভটা রাখে, মানে আপনাকে যদি হিরোইন গুলো দেয়, হ্যাঁ ওকে ঠিক আছে, এগুলা দিলে আমি যাতে লাভটা রাখে বাদ বাকিটা ওদের দিই, ওরা যে অ্যামাউন্টটা বলবে আর কি। তখন ওই লোকেরা আমাকে এইগুলা দিতে শুরু করলো, আমি ঢাকাতে নিয়ে এসে বিভিন্ন জায়গায় দিচ্ছি, বিক্রি করতেছি, লাভ যেটা হচ্ছে সেটা কাছে রাখতেছি, বাদ বাকিটা ওদের দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এইভাবে আরো 2 মাস চলে যায়। যখন আমার বেবির বয়স 7 মাসে যে 8 মাসে পড়বে, তখন হঠাৎ করে সব র্যাঙ্ক বন্ধ হয়ে যায়। তো এর মধ্যে যে আমি টাকাগুলো ইনকাম করছি, এই টাকাগুলোতে এই সংসারে ব্যয় করছি, ঠিক আছে, আমার মাঝির চাচার সংসারে ব্যয় করছি। হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়াতে আমার ওই চাচিটা কেমন যেন একটু ঘুরে বসে। তখন আমি জিনিসটা বুঝি যে আসলে আমি এই কয়দিন অনেকটা খরচ করছি, এখন করতে পারতেছি না, জন্য এরকম করতেছে। আমি জিনিসটা ফিল করে এবং কি চাচাকেও বলতে পারি না, আমার চাচিকে বলি, আমার আপন চাচিকে। সে কি করে, ওই চুরি করে ভাত পাঠায়, চুরি করে রুটি পাঠায়। হ্যাঁ, আমি রাস্তার দিকে তাকাই থাকি যে আমার চাচি খাবার পাঠালে আমি খাবো। আমি যতক্ষণ কাজ করি ততক্ষণ ওকে ঘুম পাড়তে দিই, যখন আমার কাজ হয়ে যায় তখন আমি আর ওকে ঘুম পাড়তে দিই না, আমার ভালোই লাগে না, ঠিক আছে। আমার বাপ বলেন মা বলেন আমার সবকিছু ও ছিল, আমি ওকে কোনো সময় মাটিতে রাখতাম না। আমি ওরকে ভালো রাখার জন্য আমি স্টেশনের মধ্যে মুখ বাঁধে ভিক্ষা করছি। আমার বুকে দুধ হইতো না, আমি খাইতে পারি না, আমার বুকে দুধ হবে কিভাবে, ওকে তো বাইরে খাওয়াইতে হইতো। তো সেদিন খাওয়াইটা ঘুম পাড়ায় রাখছি ভাইয়া। আমি খাওয়া দাওয়ার পরে ওর কাছে গেছি না, ওর কাছে যে ওকে তুলতে গেছি ভাই, ওর প্রচন্ড জ্বর। ডাক্তারের কাছে নিয়ে গেছি, ডাক্তার অনেক দেখে দেখে বলছে যে হঠাৎ করে জ্বর আসছে, মাথায় জ্বর উঠে গেছে, জন্য এরকম হয়েছে। বিল আসছে 300 টাকা। এই 300 টাকা তো এখন আমার কাছে নেই। আমার যে চাচির বাসায় যে চাচিটা আমার সাথে খারাপ ব্যবহার করতেছিল বর্তমান, ওই চাচি আমাকে দিয়ে ওনারা আবার ফেতরার টাকা রাখছে আর কি, ঠিক আছে। ওরা 6 জন মানুষ 50 টাকা করে ফেতরার টাকা রাখছে। তখন বলছে যে তুই এটা নিয়ে খরচ কর। ফেতরা তো আমরা বাইরের মানুষই দিতাম, তোকেই দিলাম। এটা আমি দিয়ে বাবুকে ছাড়াই নিয়ে আসি, কিন্তু ওর ভিতরে যে একটা অস্বস্তি ভাব, এটাও প্রকাশ করতেছে আমার বাবুটা। এক পর্যায়ে সন্ধ্যার মাগরিবের আজান দেয়, তখন আমি ওকে নিয়ে ঘরে উঠি। ভাইয়া ঘরে উঠার পরে ও যে ছেলেটা কান্দে না, সেই ছেলেটা শুধু কাঁদতেছে, এবং কি এই দুধ থেকে ওই দুধ দিয়ে, ওই দুধ থেকে ওই দুধ দিয়ে, মানে দুধ বের করলেই ও কাঁদতেছে, ঠিক আছে। এক পর্যায়ে আমার খুব কষ্ট হচ্ছে, তো আমি রাগ করে ওকে মানে বিছনার উপরে শোয়াই দিই, একটু জোরেই শোয়াই দিই, দিয়ে মানে রাগারাগি করি। ওর বাবার সাথে কিন্তু কোনো যোগাযোগ নেই।
বুঝছেন, আমি মানে একটু কষ্ট নিয়ে কান্দে দিয়ে বলি যে তোর বাপও মরছে, এখন তুইও মর। এই কথাটা বলি তখন মানে দেখি কি মোবাইলের লাইট দিলে ও আলোর দিকে তাকাইতো, যত জোরেই কান্দুক না কেন মোবাইলের লাইট পেলে চুপ। তো লাইট দিছি, তো 2 পাশ দিয়ে রক্ত। চমক করছি, কি ব্যাপার ছেলের মুখে রক্ত, মানে জোরে করে শুয়াইছি, লাগছে নাকি কোনো জায়গায়? ওর কোনো জায়গায় লাগেনি। পরে আমি আমার নিজের দিকে লাইট মেরে দেখি যে আমার বেস্ট দিয়ে রক্ত বেরোচ্ছে, দুধ বেরোচ্ছে না। তারপরে যখন এরকমই করছে তখন আমি ওই চাচিকে ডাকে বলতেছি, চাচি দেখছো আমার বেস্ট দিয়ে না রক্ত বেরোচ্ছে। তাই থাক মা, এখন ওর শরীর খারাপ, ওর সাথে খারাপ ব্যবহার করো না, ওকে অন্যটা দাও। সেদিনই ওর বাবা আমাকে ফোন দিছে। হ্যাঁ, তখন আমি বলছি যে আমাকে সবাই বাড়ির থেকে বাইর করে দিছে, কাঁদছি আর বলছি আমাকে বাড়ির থেকে বাইর করে দিছে, এখন আমি মাঝের চাচার এখানে আছি। তখন বলতেছে ঠিক আছে তুমি কালকে নাটোরে যাও, কালকে 3000 টাকা আমি অমুক জনাকে বলতেছি তোমাকে পাঠাই দিবে 3000 টাকা। এতদিন বিদেশে থেকে সে আমার 3000 টাকা দিবে। আর এই বিদেশে যাওয়ার জন্য আমি সবার কাছে আমার ওই সিজার করা পেট নিয়ে বাচ্চাকে বাসায় ফেলাই রেখে আমি সবার কাছে দৌড়াইছি। যাই হোক, শেষে ভাই আমার শরীরটা না অতিরিক্ত খারাপ লাগতেছে, কেমন যেন আমার কি হারাই গেছে, কি যেন একটা উদাসী ভাব, মানে আমার মনে হচ্ছে যে আমি চিল্লাই চিল্লাই কান্দি, আমার ভিতরে এরকম লাগতেছে। তা আমি চাচিকে বলতেছি, চাচি তুমি একটু ওকে কোলে নাও, আমি একটু বিছনা একটু গুছাই। তো এই বিছনা গুছানোর জন্য চাচি ওকে কোলে নিছে। কোলে নিতে যে চাচি বুঝতে পারছে যে আমার বেবিটা মারা গেছে। আমার বেবিটা মারা গেছে। আমাকে বলতেছে যে তুই বাবুকে কখন দেখছিস? আমি কি তো ঘুমাইছে? তো নাই, ও তো মারা গেছে। এই কথা বলার পরে কোন মা ঠিক থাকবে আমি বলতে পারবো না, কিন্তু আমি আমার জায়গাতে ঠিক ছিলাম না। আমি আমার বেবিটাকে খুব জোরে বুকের সাথে আটকে ধরছি। আটকে ধরার পরে চিল্লাচ্ছে আর কান্তিছে, বলতেছি এটা হতে পারে না, তো ঘুমাইছে। ঠিক আছে, আমার এই চিল্লানোর কণ্ঠ শুনে বা আমার ওই চাচির কণ্ঠ শুনে সবাই ছুটে আসছে, পাশাপাশি একেবারে পাশাপাশি সবাই ছুটে আসছে। কিন্তু আমার চাচার বাড়ির কেউ আসে নাই, আমার বাপের বাড়ির কেউ আসে নাই। অন্যান্য মানুষরা ছুটে আসছে কিন্তু তারা কেউ আসে নাই। আমি যখন বেবিটা না সারি তখন বুঝতে পারলাম কে যেন আমার পিঠে 2-3টা কিল মারছে। তখন আমি বেবিটাকে ছাড়িয়ে দিই। ছাড়িয়ে দেওয়ার পর ওরা বেবিটাকে নিয়ে ওই ডাক্তারের কাছেই যাই, আমি পিছে পিছে যাই। পিছে পিছে যাওয়ার সময় দেখি যে আমার চাচি ওখানে যে উপস্থিত হয়, আমার যে আপন চাচি ওরাও উপস্থিত হয়। ডাক্তারও বলছে যে নাই, কিছুক্ষণ আগে মারা গেছে। এটা শোনার সাথে সাথে আমি তো একটা চিল্লান দিয়ে আমি অজ্ঞান হয়ে গেছি। তো আমার যখন জ্ঞান ফিরে তখন আমি দেখি যে আমি একটা ভ্যানের উপরে আমার চাচি চিল্লাপাল্লা করতেছে এটা নিয়ে যে আমার যে সৎ মা তাকে বলতেছে যে তোদের বাড়িতে লাশটা তুলি, এটা তো ফাঁকা জায়গা, সবাই আসবে দেখবে, আর আমার বাড়ি তো চিপা, ওখানে মানুষজন আসতে পারবে না, তা আমার সৎ মা ওই বাড়িতে লাশ তুলবে না। সরাসরি বলছে যে ওইগুলো আমার বাড়িতে উঠানো যাবে না, আর আমার বাবা নাকি মানা করছে। এখানে একটু বলে নেই প্রিয় শ্রোতা, আমরা আমাদের এবিসি রেডিওতে যে অনুষ্ঠানটি আপনারা এই মুহূর্তে শুনতে পাচ্ছেন সেটার একটি ভিডিও ভার্সন আমরা আমাদের ফেসবুকে দিয়ে দিয়েছি ইতিমধ্যেই, আপনারা গেলে ওখানে দেখতে পাবেন। ইনফ্যাক্ট আমার এই কথাগুলো সেখানে আছে, যে কথাগুলো পারুল এই মুহূর্তে বলছিল, আমরা সেটার ভিডিও তাৎক্ষণিকভাবে ওখানে আপলোড করেছি। আপনারা চাইলে আমাদের পেজটিতে চলে আসতে পারেন, আমাদের এবিসি রেডিওর ফ্যান পেজ, ফেসবুক ভেরিফাইড ফ্যান পেজ, এছাড়া আমার পেজটিও আছে, ওখানেও চলে আসতে পারেন www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে, ওখানে গিয়ে আপনি লাইক দেবার সঙ্গে সঙ্গে আমাদের হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। জি বলুন আপনি। তারপর আমার চাচি চিল্লাপাল্লা করতেছে, তো পাশের যেই লোকটা আমাকে মারছিল লিটন ভাই, সে বলতেছে থাক, কারুর বাসায় নিয়ে যাওয়া লাগবে না, এই লাশ আমরা মাদ্রাসায় নিয়ে যাব, আমরা পাহারা দিব, আমরাই ওর আত্মীয় স্বজন। তাই বলে মাদ্রাসা ছিল, মাদ্রাসায় নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওখানে তো কান্নাকাটি ঢল পড়ে গেছে। যেই চাচা বাড়ির থেকে বাইর করে দিছিল সেই চাচা আমার সন্তানকে কোনো সময় দেখে নাই, মানে শুনছে যে হয়েছে, যে নানা হিসাবে যে একটা আদর সোহাগ এটাও সে কোনো সময় পায় নাই। তো উনি যখন এসে শুনছে বা আমার বাবুর লাশ দেখছে তখন উনি আর ওনাকে ঠিক রাখতে পারে নাই, সরাসরি আমার কাছে এসে কান্না করতেছে আর আমার পা ধরে বলতেছে মা তুই আমারে মাফ করে দিস, এত সুন্দর তোর সন্তান, এই সন্তান দেখে আমি আজকে ঠিক থাকতে পারতেছি না, আমি তার তাজা মুখটা দেখতে পারলাম না, আমাকে তুই মাফ করে দিস। তো প্রথমে মনে করছিলাম যে আমার বাবা এসছে, আমার বাবা এসে আমার মার কাছে মাপ চাচ্ছে। যখন আমার চাচার মুখের দিক তাকাইছি দেখি যে আমার চাচা, তখন তার গলা ছাড়িয়ে দিয়েছি আমি, তখনও আমার বাবা আসে নাই বা আমার সৎ মা কেউ আসে নাই।
তারপরে অনেক কান্নাকাটি করছি। ইতিমধ্যে আলমগীর আবার ফোন দিছে, তো আলমগীরকে বলছে আমার আর এক চাচাতো বোন। তারপরে আমাকে নিয়ে বাসায় চলে গেছে, আমার চাচাদের বাসায়। আমি অতিরিক্ত কান্নাকাটি করতেছি। তো আমার বাবু হওয়ার পরে আমি আমার এক ফুপুকে বলছিলাম যে ফুপু, আমার বাবুকে তো দেখার কেউ নাই, তুমি একটু এসে দেখে যাবা। তো ওই ফুপু অনেক বাহানা দেখাইছিল যে সংসার থেকে কিভাবে যাব, কি বৃত্তান্ত। তো ওই ফুপু এসে আমার সামনে দাঁড়ায় থেকে কাঁদতেছে। যাই হোক, আমার বাবুকে মাটি দেওয়া হলো। তো মাটি দেওয়ার সময় আমার বাবা এসছে খাটিয়া ধরতে। তা আমি বলছি যে সবাই মাটি দাও, কিন্তু আমার বাবা যেন না ধরে। তো সবাই আমাকে বুঝ দিল, ওনাকে সান্ত্বনা করলো আমার বাবাকে। উনি এবার রেগে যাচ্ছে আমার উপরে, ঠিক আছে, মানে দায় আসতেছে, আমাকে মারবে। এখন আমার বড় আপা বলতিছে যে চল আমার সাথে, যে কয়দিন বেড়াই আসিস, মনটা ভালো লাগবে। এখন টানাটানি করতেছে, এখন তো আমি একা, ওনাদের বাসায় কাজ করতে পারবো, কোনো ঝামেলা নাই। চাচা বলতেছে না মা, তুই আমাকে ক্ষমা করে দে, তুই আমার বাসাতে থাক, তোকে কোনো জায়গায় যাওয়া লাগবে না। তখন আমি চাচাদের ওখানে চলে গেলাম, যে ওখানেই থাকি। তো এরকম করে যখন আমি একা নিজেকে গুছাই নিতে, মানে নিজের ভিতরে নিজে ডুবে থাকতে গেলাম, তখন আমার চাচাতো বোন বলতেছে যে এইভাবে না থেকে সবার সাথে একটু ফ্রি হ, কথা বল। তখন আমাকে একটা ফোন দেয়, ও একটা নতুন সিম দেয়, এই সিমটা নিয়ে আমি সবার সাথে কথা বলি আর কি। তো এক সময় হঠাৎ করে খবর আসে যে আমার মা মারা গেছে। আমার বাবু মরার 39 দিন আগে, মানে কালকে আমার বাবু 40 করবো, মানে 39 দিন পরে ইনফ্যাক্ট হ্যাঁ মারা গেছে। তো এটা আমি বিশ্বাস করিনি যে আমার মা মারা গেছে, কারণ তো আমিও মনটাই বললাম যে দেখি, আগে ফোন করে দেখি। এখন ফোন করছি, ওখানে বাঁশ কাটতিছে, অনেক মানুষ কান্নাকাটি করতেছে, এরকম আওয়াজ আসতেছে আমার কানে। তো জিনিসটা আমি বিশ্বাস করছি। করার পর আমার মার ওখানে যাই, মাকে মাটি দিয়ে, মানে মা যে মারা গেছে তা না, উনরা খুন করছে আর কি। ওনার পেটে যে বেবি ছিল, ওই বেবিটাকে মারার জন্য কি একটা ওষুধ দিছে, দেওয়ার পরে বেবিটা মানে অনেক মানে পূর্ণ বেবি, তো মানে 10 তারিখে হবে, এটা 9 তারিখের কথা। বেবিটা ছটফট করতে করতে ওর মানে পেটের যে পর্দা, সেই পর্দা ফেটে ব্লাড ভাঙ্গা অবস্থাতে মারা গেছে। মানে ভয়াবহ লাইফ স্টোরি। হ্যাঁ বলুন বলুন। তারপরে এখন ওখানে যাওয়ার পরে আমি ভাবতেছিলাম যে লাশটা নিয়ে এসে আমাদের এলাকায় মাটি দিব, কিন্তু টাকা পয়সার কারণে দিতে পারিনি, ওখানেই মাটি দেওয়া লাগে। কিছুদিন পরে একটা রং নাম্বারে ফোন আসে আমার কাছে। তো ফোনটা আসে, তো প্রথমে একটু খারাপ ব্যবহার করি যে আপনি কেন ফোন দিছেন, এটা অমুক জায়গা, আসল পরিচয় দিই না, আসল নাম দিই না। তো আমি আমার চাচাতো বোনকে বলি যে জানিস মানে তোর ফোনে, তোর যে সিমটা দিছিস সেই সিমে এরকম SMS আসে, এরকম ফোন আসে। তো ওর কথা মতন আমি ছেলেটার সাথে কথা বলি। ছেলেটার নাম থাকে শান্ত, এবং কি ওদের বাড়ি, ওদের থানায় একটা, আমাদের থানায় একটা, একই ডিস্ট্রিক্টের লোক আমরা। এক পর্যায়ে কথা বলতে বলতে অনেক কথা বলি, মানে ভালো লাগা, ভালো লাগে। এর মধ্যে আলমগীরের সাথে আমার ওইভাবে কথা বলা হয় না। আলমগীরও আমাকে মানে এরো সেরো ভাবে চলে, আমিও আলমগীরকে এরো সেরো ভাবে চলি। তো এক পর্যায়ে কথা বলতে বলতে একদিন দেখা হয় নাটোরে। তো দেখা হওয়ার পরে ছেলেটাকে আমার অনেক ভালো লাগে। তো এর মধ্যে আলমগীর আসবে বিদেশ থেকে। তো যাই হোক, তো আলমগীর যখন বিদেশ থেকে আসে, তখন আমরা ঢাকাতে আসি এয়ারপোর্টে। এয়ারপোর্ট থেকে ওকে রিসিভ করি। রিসিভ করার পরে বলি যে চলো তুমি আমাদের বাড়িতে চলো, কিন্তু ও যাইতে রাজি হয় না। তো আমার চাচাতো বোনদের পাঠাই দিছে, বলছে যে তোমরা যাও, আমি 2-1 দিন পরে আসবো। এই বলে আমাকে নিয়ে একটা বোর্ডিং এ উঠছে। তো ওর যে জ্যাকেটটা পরে এসেছিল ভাইয়া, ওই জ্যাকেটটা ভর্তি টাকা, কিন্তু ও বলছে যে ও 1 টাকাও আনতে পারে নাই। তো আমি বলতেছি যে তুমি বললা যে তুমি টাকা আনো নাই, তাহলে এতগুলা টাকা তুমি কই পাইলা? কয় কি এগুলো আমার টাকা না, এগুলো আরেকজনের টাকা, এখন তাকে দেয়া লাগবে। যাই হোক, তখন আমার চাচাতো বোন রে আমি বললাম যে এই বিষয়। তখন বলতেছে তুই ছলে বলে কৌশলে ওরে নিয়ে আয়, তারপরে দেখতেছি। তো ওরে আমি বললাম যে ঠিক আছে, তুমি এইভাবে যখন আসছো, আমি তো কিছু টাকা গুছাইছি, তুমি চলো তাহলে চাষিকে এই টাকাগুলা দিয়ে চাষির কাছে মাপ চেয়ে নিও। কয় আচ্ছা ঠিক আছে। মানে আমি যে টাকা গুছাইছি এটা শুনে খুব খুশি। আচ্ছা। তো গেছে, যাওয়ার পরে শেষে আমি সবাইরে ডাকে বলছি যারা যারা টাকা পাবে, যে ধরো এই যে তোমাদের আমানত তোমাদের কাছে দিলাম, ওর সাথে আমার সংসার কোনোদিন হবে না, ওর কাছ থেকে এবার কিভাবে টাকা নিবে এটা তোমাদের বিষয়, কিন্তু আমার এর মধ্যে আমার কোনো দায়ভার নেই। হঠাৎ করে ও এমন ফোন দিয়ে আটলো, এমন এমন কথা বললো যে উল্টা আমার চাচি, আমার পাড়াপড়শি চাচিরা উল্টা আমারে মারতিছে।
আচ্ছা। 4-5 জন ধরে আমারে মারতিছে। তখন ও বললো যে ঠিক আছে, ওর তো মাথা ঠিক নাই, আমি ওকে রেখে যাচ্ছি, ও থাকুক এখানে, আমি ফোন দিলে ওকে আপনারা নিয়ে এসেন। তাই বলে ও ওখান থেকে পালাইতে পারলেই বাসে। তো 2-3 দিন পরে আমার চাচিকে ফোন দিয়ে বলতিছে আপনাদের টাকা দিব, পারুলকে এক হাতে দেয়া লাগবে, আপনাদের টাকা আর এক হাতে দিব। তো সবাই আমাকে বুঝাচ্ছে আচ্ছা তুই সংসার করিস না, কিন্তু টাকাটা নিয়ে আমরা, তুই ওখানে যা, যে কিছুদিন ভালো হয়ে থাক, তারপরে যখন টাকাটা দিবে তখন তুই আইসা আর যাস না। তখন আমিও মনে মনে ভাবলাম যে ঠিক আছে, যখন এই কথাই বলতিছে তখন যাই। তো গেছি, আমার ওই আরেক যে চাচার বাসায় আমার বাচ্চা মারা গেছিল ওই চাচি নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমাকে ঘরের মধ্যে আটকায় ঘরে তালা দিয়ে বলতিছে এবার আপনারা আসতে পারেন, সরাসরি আপনারা আসতে পারেন। কয় আমার টাকা, কয় কিসের টাকা, আপনারা টাকা দিচ্ছেন কোনো প্রমাণ আছে? আর আপনাদের কাছ থেকে আমি টাকা নিছি কোনো প্রমাণ আছে? আপনারা যান। এদিকে আমার ঘরে তালা মেরে দিছে। তখন আমার চাচি যাওয়ার সময় জানালা দিয়ে বলতিছে যে তোর এখানে মেলা বিপদ, যদি সময় পাস, যদি সুযোগ পাস তাহলে এখান থেকে পলাশ। তাই বলে আমার হাতে 200 টাকা দিয়ে সে চলে আসছে। আচ্ছা। চলে আসার পরে এই তো আমার উপরে টর্চার শুরু হয়েছে, আমাকে প্রচুর মারছে, প্রচুর, এত মারছে যে ওর যে বউ আমাকে হিংসা করে সে পর্যন্ত এসে ওর পা ধরতিছে আর বলতিছে যে তুমি এইভাবে মেরো না, কিন্তু আমাকে মারতিছে আর বলতিছে তোকে মানে ন্যাংরা করে তারপরে এখান ছাড়বো, তার আগে ছাড়বো না। আলমগীর, হ্যাঁ। তারপরে ও ওভাবে মারে আমাকে ঘরের মধ্যে রেখে বাইরে গেছে, আমাকে তালা দিয়ে গেছে। তালা দিয়ে যাওয়ার পরে আসছে অনেকগুলা সিগারেট নিয়ে এবং কি অনেকগুলা হিরোইন নিয়ে আসছে। আসার পরে ওই হিরোইন আমার ঘরের ভিতর দিয়ে দরজা আটকে দিয়ে ওই বানাচ্ছে, নিজে খাচ্ছে। খায় এখন আমারে বলতিছে খাবি? আমি কই কি না। কয় খায় দেখ ভালো লাগবে, গায়ের ব্যথা ট্যাথা কমে যাবে, খা, একটা খায়ে দেখ। এখন মানে খুব জোর করতেছে খাওয়ার জন্য। তারপরে আমি কই কি আমি এগুলা খাই নাই, যদি খারাপ লাগে? কয় খারাপ লাগবে না, খাইয়ে দেখ ভালো লাগে। তখন আমাকে দিছে, আমি খাইছি। মানে আলমগীরই আপনাকে দিয়েছে এগুলো? হ্যাঁ, খাইছি। খাওয়ার পরে মানে আমার ঘুম আসছে, প্রচুর ঘুম আসছে, আমি ঘুমাই গেছি। একটা খাওয়ার পরে ঘুমাই গেছি। তারপরে থেকে ও কি করতো, যখনই খাইতো তখনই আমাকে অর্ধেক দিত, ও অর্ধেক খাইতো। এভাবে খাইতে খাইতে এক পর্যায়ে দেখা যাচ্ছে যে এটা না খেলে আমার ভালো লাগে না, আমার ঘুম আসে না, আমার হাত পা চাবায়, কামড়ায়, ব্যথা করে, কষ্ট হয়। তো এরম করে 1-2 দিন শুনি যে আমাকে যে 3000 টাকা দিছিল, ওর বউকে দিছে 50,000 টাকা, আমাকে দিছে 3000 টাকা। এইগুলো আমি আস্তে আস্তে শুনি আর কি। আবার একদিন কি করছে, এর মধ্যে শান্ত একদিন ফোন দিছে, তো ও রিসিভ করছে। রিসিভ করার পরে বলছে যে আপনি একটু পারুলকে দিবেন, আমি পারুলের সাথে কথা বলবো। কয় পারুলকে তো দেয়া যাবে না, আপনি আবার ফোন দিছেন, আপনার তো লজ্জা শরম নেই, আর আপনি এমন মেয়ের সাথে আপনার কথাবার্তা শুনে মনে হয় যে আপনি খুব ভালো ছেলে, কিন্তু আপনি এমন মেয়ের সাথে সম্পর্ক করতেছেন, মেয়েটা অতিরিক্ত বাজে, খারাপ। তখন শান্ত বলছে যে যতই খারাপ হোক আমি ওর সাথে কথা বলবো। তো আমাকে লাস্ট দিন যেদিন মারে সেদিন আমি সিদ্ধান্ত নিছি যে আমি এখান থেকে চলে যাব, আমি আর এখানে থাকবো না। তো ও চলে গেছে। আমি কি করছি, কয়টা কাপড় চুপুর একটা ব্যাগের মধ্যে নিয়ে দেওয়াল টপকে ভুট্টার ভুঁয়ের ভিতর দিয়ে সন্ধ্যার পরে গেছি। যাই ওই ভুট্টার ভুঁয়ের মধ্যে অনেকক্ষণ বসেছিলাম আর ও অনেক খোঁজাখুঁজি করছে। যখন দেখছি যে 12টা পার হয়ে গেছে তখন আমি মেন রাস্তায় উঠে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো পাশ দিয়ে একটা ভ্যান যাচ্ছে, ভ্যানটা হচ্ছে সাঁওতালদের। তো আমি বলতেছি আমাকে একটু ফুলবাড়ি পৌঁছাই দিবেন? তো বলতেছে আচ্ছা ঠিক আছে উঠো। তো 3 জন, একজন চালাচ্ছে, 2 জন 2 পাশে বসে আছে। তো ওই আত্তাবগঞ্জ নামের একটা বাজার আছে, ওই পর্যন্ত গেছে। তো যে চালাচ্ছিল সে বলতেছে কাকা তুমি যে আগায় দিয়ে আসো। যে চালাচ্ছিল সে কাউকে একজনকে বলতেছে কাকা তুমি কি আগায় দিয়ে আসো? হ্যাঁ, আচ্ছা। একেবারে বয়স্ক, প্রায় 60-65 বছর বয়স হবে। উনি আমাকে এমন এমন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে, রাস্তা থেকে একেবারে তেপান্তরের মাঠ চলে আসছে। এরম করতে করতে বাঁশঝাড় পার হয়ে একটা তেপান্তরের মাঠ আসে। ওখানে আসার সাথে সাথে না উনি আমার গলা চেপে ধরছে এবং কি আমার বুকের উপর উঠে গেছে। উঠে মানে উনার খারাপ একটা দৃষ্টি আর কি। তা আমি এখন চিল্লাইতেও পারতেছি না, উনি অলরেডি আমার বুকের মধ্যে হাত দিয়ে দিছে। দূর থেকে দেখতেছি যে একটা মোটরসাইকেলের আলো আসতেছে। ওই মোটরসাইকেল আলাকে বলতেছে এই মোটরসাইকেল আলা ভাই একটু দাঁড়ান, এই লোকটা আমারে ভাই একটু দাঁড়ান, আমাকে বাঁচান। উনি শুনে নাই, ঠিক আছে, কিন্তু উনি যখন ছিটকে খেয়ে পড়ছে আর আমি যখন চিল্লান দিছি, উনি না ভুট্টার ভুঁয়ের মধ্যে ঢুকে গেছে।
ভয়তে। তখন আমি কোন রকম ব্যাগটা নিছি, আমার স্যান্ডেল গুলো ওখানে পড়ে রয়েছে, আমি নিতে পারিনি। নিয়ে আমি খুব জোরে দৌড়াচ্ছি, মানে আমার সামনে কি পড়তিছে এটা আমার দেখার বিষয় না। দৌড়াইতে দৌড়াইতে যে ঝপ্পাত করে পড়লাম মাছ একটা ফিশারির মধ্যে, ওর মধ্যে বড়ইয়ের কাটা, কুঞ্চি এগুলা দিয়া। তো পড়ার পরে আমার সব্য শরীর আমি বুঝতে পারতেছি এখানে ছিঁড়ে যাচ্ছে, ওখানে কাটা ঢুকে গেছে। আমার এই যে সব পড়ার শব্দটা ওই মোটরসাইকেল ওয়ালা শুনছে। শোনার পরে মোটরসাইকেল ঘুরাই দেখে আমি হাত দিয়ে ওনাকে ডাকতেছি। উনি যখন আমাকে তুলে তখন আমি সেন্সলেস হয়ে যাই, আমার আর কোনো জ্ঞান নাই। যখন আমার জ্ঞান ফিরে তখন আমি দেখি আমার গায়ে কোনো কাপড় চুপড় নাই, একটা চাদর দিয়ে ঢাকা। তখন আমাকে ওনারা দায়িত্ব সহকারে স্টেশনে তুলে দিছে। তুলে দেওয়ার সময় বলছে যে তুমি কার কাছে ফোন দিতে চাও। তখন আমি মানে শান্তর নাম্বারটা দিছি। তখন শান্তর কাছে ফোন দিয়ে বলছে যে ভাইয়া আপনার একজন আত্মীয়, উনাকে তো আমরা গাড়িতে তুলে দিছি, আপনি রিসিভ করেন। তখন বগুড়ার গাড়িতে তুলে দেয়, শান্ত আমাকে রিসিভ করে। এখন ও ওষুধ নিয়ে এসে খাওয়াইছে, মলম টলম নিয়ে এসে লাগাই দিছে। কয়েক আমি তোমাকে বিয়ে করব, কালকে দিনের মধ্যে বিয়ে করে ওকে আমি জানাই দিব যে আমি তোমাকে বিয়ে করছি। তারপরের দিন আমাকে নিয়ে একটা মাজারে যায়। মাজারের যে হুজুর থাকে না, সেই হুজুরকে বলে আমাদের দুজনের কলমা পড়ানো হয়। তো আপনি তার আগে আপনারা আলমগীরকে ডিভোর্স দিয়েছেন? না, ওকে তো বিয়েই করিনি, কি ডিভোর্স দিব? এক্স্যাক্টলি। এই প্রশ্নটা এই জন্যই করলাম প্রিয় শ্রোতা, এটা আমি জানি, কারণ তারপরেও আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার কথা যে আলমগীরের সঙ্গে ওর আসলে বিয়ে হয়নি, তারপরেও ওকে এই ধরনের অত্যাচার সহ্য করতে হয়েছে। বলুন তারপরে ও আমাকে নিয়ে। এটা কি জানতো শান্ত যে আপনি ওকে বিয়ে করেননি? তারপর হ্যাঁ, শান্তকে আমি পুরোটা বলছিলাম। আচ্ছা, ওকে। তো শান্ত আমাকে মাজারে নিয়ে যে বিয়ে করলো। বিয়ে করার পরে শান্তর কাছে প্রায় 4-5 দিন ছিলাম। ওই যে আমি যে হিরোইনটা খাইতাম, এটার রিয়াকশন আমার ভিতরে এখন কাজ করতেছে, যেহেতু আমার কাছে নাই। ও ভালো ব্যবহার করলে ওর সাথে আমি খারাপ ব্যবহার করতাম, কিন্তু এটা ও বুঝতে পারতো। ও কিন্তু একজন মানে অতিরিক্ত সব ধরনের নেশা খায়, ঠিক আছে? তখন খেত নাকি আগে খেত? আগের থেকেই খেত, ও রানিংও খায়। হ্যাঁ, এটা আমাকেও ধরতে দেয় না। তো ও বুঝতো যে আমার ভিতরে জ্বালাফেরা করতেছে, তো আমাকে মানে বলতো যে কি হয়েছে তোমার, তুমি বলো। আমি কি না, আমার সিমটা তোলা খুব দরকার, আমার সিমটা তোলা লাগবে। তখন ও আমার সিমটা তুলে দেয়। তুলে দেওয়ার পরে এক ভাইয়াকে ফোন দিলাম, রাজশাহী গোদাগাড়ি বাড়ি, নাম বলবো না। তো ওনাকে বললাম যে ভাইয়া আমার এইগুলা না খুব লাগবে। গোল্লিপ সিগারেট কিনে প্রত্যেকটা সিগারেটের মধ্যে, শান্ত যখন আমাকে ওখানে রেখে বাইরে যাইতো, ঠিক আছে, তখন আমি প্রত্যেকটা সিগারেটে ভরে মানে রেডি করে রাখতাম। মানে দেখা যাচ্ছে যে টয়লেটে যে খাইতাম, তারপরে সুযোগ পেলে খাইতাম, এরকম আর কি। কিন্তু ও বুঝতো যে আমি কিছু একটা খাই, এটা আমার কাছ থেকে বাইর করার জন্য অনেক চেষ্টা করে। তো ও, আমি স্বাভাবিক মানুষ গেছি, যাওয়ার পরে ওটা খাইয়ে আসছি। আসার পরে আমার চোখগুলা ব্যতিক্রম হয়ে গেছে আর কি, ঠিক আছে। তো আমাকে বলতেছে তুমি এখন কি জান খাই আসলা? আমি কই না, আমি কিছু খাইনি। কই না খাইছো? তাই কই মুখের কাছে মুখ নিয়ে এসে দেখে যে সিগারেটের গন্ধ। তখন বলতেছে তুমি আমাকে স্বাভাবিক মতন বলতে পারো। তখন আমি বলছি যে আমি এটা খাই। কই তুমি কই পাও? আমি কই কি আলমগীর তো ব্যবসা করতো, তো ওদের লোকদের কাছ থেকে একজনের কাছ থেকে নিছি। কই আর কতগুলো আছে? আমি কই কি আছে মনে হয় অল্প। তখন উনি কই কি আমাকে এগুলা দেখাও। তখন ওকে আমি এগুলা দেখাই। কই কি এইগুলা এতগুলা না খেয়ে বিক্রি করে দিলেই তো পারো। আমি কই কি বিক্রি করলে আমি খাবো কি? কই তুমি এক কাজ করো, তুমি এটা ব্যবসার মতন চালু করো, তুমি ওখান থেকে আইনে দিবা, আমি বেচবো, ওনাকে টাকা দিয়ে দেবা, লাভ যেটা হবে এটা তুমি খাইবা। এভাবে ও খাই আমিও খাই। এখন দেখি যে ও খায় আমার সাথে। তো হঠাৎ পর্যায়ে এই মানুষের কাছ থেকে নিতে 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 ও যে ব্যবসাটা করে আমাকে জাস্ট এই হিরোনি খাওয়ায়, এছাড়া যে লাভের যে টাকাটা, এখান থেকে আমাকে 1 টাকাও দেয় না। কি পরিমাণ লাভ হতো? অনেক টাকা লাভ হতো, কিন্তু ওর সাথে যখন আমি ব্যবসা করব তখন ওর সাথে আমি একটা কন্ট্যাক্ট করি যে তুমি যে লাভ করবা এই লাভের অংশ আমারে দিবা, এতে আমি আমার চাচির ঋণ শোধ করব। তুমি কি রাজি? কয় আচ্ছা ঠিক আছে রাজি। কিন্তু ও আমাকে কোনো টাকা দিত না। এরকম করতে করতে হিরোইনের ব্যবসাটা বন্ধ হয়ে গেল। তো এক আঙ্কেল ছিল, উনি এই গাঁজার ব্যবসা করতো। তো অনেক কষ্টে তার নাম্বারটা ম্যানেজ করলাম। তো উনি বলছে যে বাবা নগদ টাকা হলে করব, না হলে করব না। তো আমি ওকে বললাম যে নগদ টাকা হলে করবে। কয় তুমি যাই প্রথমে দেখো কি বলে। তো আমি গেছি, তো আমাকে খালি হাতে পাঠাবে না জন্য আমাকে আধা কেজির মতন ওইগুলা দেয়। আমি নিয়ে আসি ওকে দিয়ে ওটা কি করে ও পুরোটা বিক্রি করে ওই লোকরে দেয় বিশ্বাস আনার জন্য।
তারপরে ওই লোক আস্তে আস্তে অনেক বিশ্বস্ত হয়, এই গাঁজার ব্যবসা শুরু হয়। 7 কেজি 8 কেজি 10 কেজি করেও গাঁজা ওখান থেকে আমি নিয়ে আসি। কিভাবে আনতেন? এটা আপনার ওরা একটা প্যাকেট করে, হ্যাঁ 10 কেজি গাঁজা প্যাকেট করে, এত বড় একটা মানে প্যাকেট হয়, হ্যাঁ অনেক টাইট করে বাঁধে, দিয়ে ওটা ব্যাগের, কলেজ ব্যাগ আছে না, কলেজ ব্যাগের মধ্যে ভরে, তো গন্ধ বেরোইতো কিন্তু ওই স্প্রে মারা লাগতো। ও বলছে যে যাওয়ার সময় দুজন একসাথে যাব, কিন্তু আসার সময় তুমি আলাদা আমি আলাদা, আর তো তোমার যদি কিছু হয় আমি তোমারে বাঁচাইতে পারবো, কিন্তু আমার যদি কিছু হয় তুমি তো বাঁচাইতে পারবা না। তারপরে ও আলাদা থাকতো, আমি আলাদা থাকতাম। তো একদিন মাইক্রোর মধ্যে উঠছি, সেদিন আমার কাছে 7 কেজি গাঁজা আছে। পুলিশে সিগন্যাল দিছে আর কি, দিয়ে আমি যে বসে আছি পিছনে, তার আগের সামনেকার একটা ব্যাগ চেক করতেছে। এখন আমি তো খুব ভয় পেয়ে যাচ্ছি, আমার হাত পা কাঁপতেছে। ও পিছনে, লোকটা আর আমার দিকে হাত বাড়াইলো না, অন্যান্য যা খুঁজলো, কিন্তু ও এগুলা বেচতো, ও খাইতো, ওর বন্ধু বান্ধব নিয়ে খাইতো, খাওয়াইতো, কিন্তু ও কোনো সময় আমারে টাকা দিত না। এরম করতে করতে গাঁজার ব্যবসাটাও বন্ধ হয়ে গেল। তখন আমি রাগ করে ঢাকায় চলে আসি, যে তুই আমার ব্যাপারে ভাবস না, আমি তোর ব্যাপারে ভাববো কেন। তখন কি করি, আমার চাচি ফোন দিয়ে আমাকে টাকার কথা বলে যে আমি তো আখেরাত পর্যন্ত ঠেকায় রাখবো, যে তুই আমার টাকা দে। তখন আমার মাথায় একটা বুদ্ধি আসলো, হসপিটালে যে দেখবো কেউ কিডনি কিনে নাকি। তো একটা হসপিটালে গেলাম, সরকারি হসপিটালে। তো ডাক্তারের সাথে কথা বলছি যে আঙ্কেল আমার অনেক সমস্যা, এই সমস্যার সমাধান আমি কোন রকম খুঁজে পাচ্ছি না। কি বলো? তো আমি বলতেছি যে আপনারা তো কিডনি নিয়ে অনেক আলোচনা করেন, আমি আমার একটা কিডনি বেচে দিতে চাই। কি যে কিডনি বেচে তুমি কি করবো? আমি আমার চাচি আমার কাছে টাকা পাই, এই টাকা শোধ করবো। এটা আর হলো না। তারপরে চিন্তা ভাবনা করলাম যে আমি হসপিটালে ঘুরমু, অনেক মানুষ তো নিঃসন্তান থাকে, তাদের একটা সন্তান দিমু। সন্তান দিবেন কন্টাকে মানে ধরেন ওয়াইফের সমস্যা, তার হাজবেন্ডের সাথে কন্ট্যাক্ট করে 1 বছরের মধ্যে বাচ্চা দেওয়ার পরে সে আমাকে এতগুলো টাকা দিলে আমি আমার চাচির টাকা শোধ করে দিব। ঠিক আছে, এই জন্য আপনি হাসপাতালে ঘোরা শুরু করলেন? হ্যাঁ, ঘোরা শুরু করলাম। কি আমি কিন্তু বেশি লেখাপড়া জানি না ভাইয়া। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আবারও বলছি, আমরা আজকে যে হ্যালো 920 এখানে প্রচার করছি সেটার একটা ভিডিও ক্লিপস আমাদের ফেসবুকে দিয়ে দেওয়া আছে। আপনারা চাইলে ভিডিও ক্লিপসটাতে একবারের জন্য ঢু মারতে পারেন। ওদের দুজনকে আপনারা দেখতে পাবেন যাদের আমরা ইন্টারভিউ করছি এখানে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলি www.facebook.com/KEBRIA.RJ। পেজটি আছে RJ কিবরিয়া নামে। এই পেজটিতে গিয়ে আপনি অবশ্যই লাইক দিয়ে দেবেন। লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমার ফ্যান পেজের মেম্বার হয়ে যাবেন। এছাড়াও আপনারা চলে আসতে পারেন এবিসি রেডিওর ফেসবুক ভেরিফাইড পেজে, যে পেজটি বাংলাদেশের এফএম ইন্ডাস্ট্রির এই মুহূর্তে সবচাইতে বেশি লাইক পাওয়া টপ হিটেড পেজ আমরা বলতে পারি। ওকে, বলুন তারপরে। তো আমি হসপিটালের নার্স হিসাবে ঢুকলাম। অনেক আল্ট্রাসাউন্ড রোগী আসতো যাদের বাচ্চা কাচ্চা হয় না। হ্যাঁ, তা ওনাদের সাথে আমি বলতাম যে এটা কি আপনার সমস্যা না আপনার হাজবেন্ডের? কয় কি আমার সমস্যা। অনেক মেয়েকে নাম্বারও দিছি যে আপনাদের যদি এরকম লাগে আপনারা আমার সাথে যোগাযোগ করেন, কিন্তু কেউ আমার সাথে যোগাযোগ করে নাই। হ্যাঁ, এটাও হলো না। তখন আবার ওই হসপিটাল থেকে ওর ওখানে চলে গেলাম। যাই এসে আর একটা কাজ করলাম, একটা ছেলে আমার সাথে কথা বলতো, পাবনাতে বাড়ি, আলামিন নাম। তো ওই ছেলেটার সাথে এরকম কথা বলে ছেলেটাকে ফার্স্ট দেখাতেই ওখানে নিয়ে যায় এরকম কাজ করা হয়। একটা বিষয় দেখলাম যে ছেলেটা জায়গায় বসে থেকে 1 ঘন্টার মধ্যে 50,000 টাকা গুছাই দিয়ে ওখান থেকে চলে গেল। বুঝলাম না, আসলে আমরাও একটু কনফিউশন হয়ে গেলাম। 50,000 টাকা আপনাকে ম্যানেজ করে দিল? ওই শান্ত তো ছিল ওখানে, ঠিক আছে। শান্ত বলছে যে তুই এই মেয়েটার সাথে কথা বলিস, এখন তোকে এইভাবে আনা হয়েছে। ও মানে ট্র্যাপে ফেলে আরেকজনকে নিয়ে আসলেন? হ্যাঁ, নিয়ে এসে ওই ছেলেটা আপনাকে 50,000 টাকা দিল, দিয়ে গেল। শান্ত বলতে যেটা বোঝাচ্ছি যে শান্ত বারবার আপনাকে নিয়ে এসে আপনাকে দিয়ে বিজনেসটা করছে এবং সেইভাবেই সে টাকা শোধ করে দিবে কথাটা বলছে, কিন্তু আলটিমেটলি সেই কথাগুলো রাখছে না। আর আপনি এসে এই খারাপ কাজগুলো করছেন কারণ যেভাবেই হোক আপনাকে টাকাটা পরিশোধ করতে হবে। ওকে, শান্ত আমাকে বলতেছে তুমি এখনই চলে যাও, আমি কালকে তোমার সাথে দেখা করব। তখন আমি প্রচুর রেগে গেছি, বলছি যে আমি এখন যাব মানে তুমি আমাকে এখন টাকা দিবা, আমি তারপরে যাব। কয় কি পাগলের মতন করিস না তো, তুই যা। আমি কি না, তুই টাকা না দিলে আমি এখান থেকে যাব না। তুই বারবার আমার সাথে ছলনা করস, হয় টাকা দিবি আর নাইলে আজকের মতন সারা জীবনের মতন সম্পর্ক শেষ করবি। কয় হ্যাঁ, সারা জীবনের মতন সম্পর্ক শেষ।
এই কথা বলে শেষে আমি যখন অনেক কান্নাকাটি করে চলে আসছি, চলে আসার পরে আবার যে হসপিটালে ছিলাম ওখান থেকে তো চলেই আসছি, তখন আবার কাটাখালি একটা জায়গায় চাকরি নেওয়ার পরে ওখানেই থাকি। আমি আমার ভাইকে ফোন দিলাম, আমার ভাই তখন ঢাকা যাত্রাবাড়িতে থাকে। বলি যে ভাই আমি তোর কাছে আসলে তুই আমাকে রাখতে পারবি? বললো যে হ্যাঁ আপু পারবো, তুই আয়। শেষে আমি আমার জিনিসপাতি যা কিছু ছিল ওর যা দেয়ার সবগুলা পুরাই টুরাই ওর সাথে করে সম্পর্ক শেষ করে দিয়ে চলে আসছে। যখন ওর কাছে টাকা থাকে তখন আমার কথা মনে পড়ে না, যখন টাকা ফুরাই যায় তখন পারুলের কথা মনে পড়ে। তো এই হসপিটালে একটা নার্স ছিল সুমি নাম, তো অনেক ভালো, তো ও আমার বিষয়ে অনেক কিছু জানতো, ঠিক আছে বলছি। তো বলে কি যে তুমি এর ওর সাথে সময় পাস না করে তুমি আমার চাচাতো ভাইয়ের সাথে সময় পাস করো। আমার চাচাতো ভাই ইন্ডিয়াতে থাকে, তুমি যদি চাও ও তোমাকে ইন্ডিয়াতে নিয়ে যাবে। তো ও আমার নাম্বারটা চাচাতো ভাইকে দেয়। তো চাচাতো ভাই আমার সাথে কথা বলে, কথা বলতে বলতে আমি প্রশ্ন করি, প্রশ্নের উত্তরগুলো দেয়, তাতে বোঝা গেল যে উনি মেয়ে নিয়ে কোনো ব্যবসা করে। আচ্ছা, তো এক পর্যায়ে কথা বলি, উনিও বলে আমিও বলি, বলতে বলতে উনি আমাকে সরাসরি প্রস্তাব দেয় যে আমার কাছে অনেক মেয়ে থাকে, ওদের টাকা পয়সার অভাব নাই, তুমি তোমার চাচির যে টাকাটা দিবা মাত্র 6 মাসের মধ্যে তুমি তোমার চাচির টাকা দিয়ে দিতে পারবা, কিন্তু তুমি যদি আমার কথা শোনো। কি কথা? উনি সরাসরি আমাকে বলছে যে এরকম খারাপ কাজ ইন্ডিয়ার মধ্যে, এরকম খারাপ কাজ, এখানে তোমাকে কেউ চিনলো না, তুমি কাউকে চিনলা না, তোমার কোনো লজ্জাও লাগবে না। তো জিনিসটা আমি মানে মনে মনে বলি যে এই শালার জীবনটাই এরকম। তো শান্তের মধ্যে ফোন দেয়, রাগারাগি করি, আবার ফোন দেয়, তো এক পর্যায়ে কান্নাকাটি করে। তো কথা বলি, কয় কি আর একটা তুই আমাকে সুযোগ দে, একটা সুযোগ দে। তারপরে বললাম যে এরকম একটা কাহিনী আছে, ছেলেটা ইন্ডিয়ার। কয় কি যে আচ্ছা ঠিক আছে, তো আমি যদি ওই হসপিটালে থাইকে করি, যে তোর চাচা তো বোন আছে এখানে, তাহলে জিনিসটা কেমন হয়ে যায় না? তখন আমি চাকরি ছাড়িয়ে দিই ওখানে। মানে ছেলেটাকে বাংলাদেশে নিয়ে এসে যে কোনো ভাবে হোক ট্র্যাপে ফেলবেন। তো ছেলেটা আমাকে সময় দিছে যে কুরবানির পরে আসবে। তো আমি কই ঠিক আছে কুরবানির পরে। তো কুরবানির সময় আমি আমার ভাইকেও পাঠাই দিই বাড়িতে, আমি আমার জিনিসপাতি নিয়ে ওখান থেকে চাকরি ছাই, আমার জিনিসপাতি এক মামি তার কাছে রাখে আমি পুরা রেডি, যে কারণ ওটা যদি করি আমি আর এখানে আসতে পারবো না, কারণ ওর চাচা তো বোন আছে এখানে। তো আমি শেষে ছেলেটাও আসে, অনেক অপেক্ষার পরে আসে। আসার পরে ছেলেটা চাচ্ছিল যে ঢাকা শহরে তার সাথে আমি সময় কাটাই, কিন্তু আমি বলছি যে না, আমি ঢাকা শহরে আপনার সাথে সময় কাটাতে পারবো না। তো গাড়িতে উঠছি যখন, তখন ভাবতেছি যে একে কি শান্তর কাছে নিয়ে যাব, শান্ত যদি আমার সাথে আবার বেইমানি করে। আমি তো আমার চাচির টাকা দেওয়ার জন্য এত কিছু করতেছি, এত অন্যায় করতেছি, এত মানুষের অধিশাপ নিচ্ছি, কিন্তু ওইটা তো বুঝতেছে না। না আমাদের ওখানে নিয়ে যাব, কিন্তু আমাদের ওখানে নিয়ে গেলে জিনিসটা অন্যরকম হয়ে যাবে, যে দেখো পারুল এখন এই কাজে লিপ্ত হয়েছে, আগে তো হিরোইন খাইতো এখন আবার এই কাজ করতেছে। তখন শান্তকে আমি ফোন দিলাম, লোকটা হেডফোন দিয়ে গান শুনতেছে, ফোন সাউন্ড জোরে দিয়ে। তখন আমি করছি যে আবার ভাবে দেখিস, কিন্তু এবার যদি তুই আমার সাথে কোনো বেইমানি করিস আমি তোর বাড়ির সামনে আত্মহত্যা করব। যখন কোনো লোক আমি ওর বাসায় নিয়ে যাই তখন ওর ওই বাসায় থাকে না, আশেপাশে থাকে, বন্ধকারে থাকে। যখন লোকটাকে নিয়ে ভিতরে বসাই, বলি যে আপনি ফ্রেশ হন, ঠিক আছে, হাত মুখ ধোয়ার পরে যখন একসাথে বসি তখন ও বাসা ঘরের মধ্যে ঢুকে। এবার ওরকমই হয়েছে। ঢোকার পরে কে তুই, তোর নাম কি, কোথায় থেকে আসছিস, ঠিক আছে, তো তোর সাথে এর সাথে কি সম্পর্ক, এভাবে টর্চার করে আর কি, ব্রেন টর্চার যাকে বলে। এমন এমন প্রশ্ন করে আপনারও উত্তর দেওয়ার ক্ষমতা নেই। শেষে বলে যে তোর ফোন দে আমাকে। শেষে ফোন দেয়, ফোন দুইটা বন্ধ করে রাখে, মানে এক এক করে সবকিছু খুলাইছে। খোলার পরে শেষে ওইগুলো আলাদা করে রাখছে। রাখার পরে ওর মানি ব্যাগ থেকে অনেক কিছু কাগজপাতি বের করছে, এবং কি মানি ব্যাগে যে টাকা ছিল সেই টাকাগুলোও বের করছে। তখন আমি ওর মুখের দিক তাকাইছি যে এইগুলা নিয়ে কি ওর ছাইড়ে দিবে, আর আমার তো অনেক টাকার দরকার, আমার চাচির টাকা দেওয়া লাগবে, আমার নিশাই একটা যে আমার চাচির টাকা আমাকে দেওয়া লাগবে। এটার জন্য আমাকে মানে আমার মান সম্মান রেখে এসছেই তো জঘন্য কাজ যদি কেউ করতে বলে, কেউ যদি বলে যে পারুল আমি তোকে এতগুলা টাকা দিচ্ছি তুই অমুক লোকটাকে খুন কর, আমি তখন সেটা করতেও প্রস্তুত ছিলাম। ও সত্যি ওইগুলা রেখে ওই লোকটাকে ছাড়িয়ে দিছে। প্রিয় শ্রোতা, আমরা আরেকটা বিরতি নিতে চাই, মাত্র 5 মিনিটের বিরতি, এবং তারপর আজকের এই ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো হিট 920 আমরা শেষ ভাগে ফিরবো। আপনাদের সবাইকে বলছি যে আজকের এই যে হ্যালো হিট 920 আপনারা শুনছেন পারুলের জীবনের গল্প, সেটার একটা ছোট্ট ভিডিও ক্লিপস আমরা আমাদের ফেসবুকে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ওখানে এসে দেখতে পারেন। ওদের ছবি আছে, ভিডিও ক্লিপস আছে।
আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/KEBRIA.RJ। পেজটি আছে আরজে কিবরিয়া নামে। এছাড়াও আপনারা চলে আসতে পারেন আমাদের এবিসি রেডিওর ফ্যান পেজে, ফেসবুক ভেরিফাইড ফ্যান পেজ এবং বাংলাদেশের রেডিও ইন্ডাস্ট্রির সবচাইতে পপুলার পেজ এই মুহূর্তে। আমরা ফিরে আসবো ঠিক 5 মিনিট পর। 5 মিনিট পর আরো একবার স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আজকে এখানে জীবনের গল্প বলার জন্য আছে পারুল। পারুলের মতো আপনি যদি আপনার জীবনের গল্প বলতে চান আমাদের এখানে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892 আমি আবারও বলছি 09613892 এছাড়া যারা ফেসবুকের মাধ্যমে আমার সঙ্গে সরাসরি যুক্ত হতে চান, আমার ফ্যান পেজে এসে যুক্ত হয়ে আমার কাছে স্টোরি বলে চান আমি তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করি, তারা চলে আসতে পারেন আমার ফ্যান পেজটিতে। এই পেজটি থেকে আপনারা পুরনো গল্প ডাউনলোড করা থেকে শুরু করে যাবতীয় তথ্যাবলী, গেস্টের সঙ্গে যোগাযোগ থেকে যাবতীয় তথ্যাবলী পাবেন। আমার পেজের ঠিকানা হচ্ছে www.facebook.com/kibriya.rj। আরো একবার বলছি www.facebook.com/KEBRIA.RJ। পেজটি আছে আরজে কিবরিয়া নামে। ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি আমার ফ্যান পেজের মেম্বার হয়ে যাবেন। বলুন পারুল, তারপরে ওই স্বর্ণ গয়নাগুলো টাকাগুলো রেখে মোবাইলগুলো রেখে ওই লোকটাকে বিদায় করে দিছে। দেওয়ার পরে আমারে বলতিছে যে এগুলা তো বিক্রি করা লাগবে, সময় লাগবে, তুমি এই ফোনটা নাও, ছোট একটা ফোন, ওই ফোনটা নাও, নিয়ে তুমি চলে যাও, আমি এগুলা বিক্রি করি, তারপরে তোমার টাকা দিয়ে। আমাকে কি বিক্রি করা লাগবে না, তুই স্বর্ণ অর্ধেক অর্ধেক করে অর্ধেক আমারে দে, অর্ধেক তুই নেই। কয় কি এটা কিরকম হলো? আমাকে কি এটা কিরকম হলো? টাকা অর্ধেক অর্ধেক করে নিতে পারবি, এটা অর্ধেক অর্ধেক করে নিতে পারবি না। কয় কি না, এটা এরকম ভাবে হয় না। আমাকে বাধ্য করছে ওর ওখান থেকে চলে আসতে। তখন সারা রাত স্টেশনে বসে থাকলাম। স্টেশনে বসে থাকার পরে আমার চাচাতো ভাইয়ের ওখানে গেছি, তার আড়তে। সে বলে যে কিরে তুই হঠাৎ এখানে? হ্যাঁ ভাই, আমাকে কিছু খাওয়ান, আমি একটু খাবো। উনি খিচুড়ি নিয়ে এসে খাওয়ানোর পরে আমি বললাম ভাই আমাকে কিছু টাকা দেন, আমি বাড়িতে যাব। গোপালগঞ্জ এসে নামি রাত তখন বাজে 9টা 9:30। তো আমি ওই দোকানদারকে বলতেছি যে ভাইয়া এখান থেকে কি মাটি ভাঙ্গার গাড়ি পাওয়া যাবে? তখন ওখানে দাঁড়াইছিল ফরিদ ভাই, তো উনি সিগারেট খাচ্ছে আর কি। ফরিদ মানে আপনার যে পাশে যিনি আজকে এখানে বসে আছেন? ওকে। তো উনি বলতেছে আপনি মাটি ভাঙ্গায় যাবেন? আমি বলতেছি হ্যাঁ, উনি মাটি ভাঙ্গায় যাবো। কারণ আমিও তো মাটি ভাঙ্গায় যাব। আমি বলি যে হ্যাঁ আমি, ও আমাকে জিজ্ঞেস করতেছে যে মাটি ভাঙ্গা কোথায় যাবেন? আমি বলি যে চর মাটি ভাঙ্গা, আর ওদের বাড়ি মাটি ভাঙ্গা বাজারের উপরে। তো আমি মনে মনে বলতেছি যাক অনেক তো রাত হয়ে গেছে, একজন সঙ্গীর মানুষ পেলাম। তখন ওর সাথে আমি বাসে উঠি, এমনকি ও আলাদা বসে আমি আলাদা বসি, জাস্ট রাস্তার মানুষ, রাস্তার মতন ব্যবহার। পর্যায়ে আমাদের ওখানে যাইতে গেলে একটা নদী পার হতে হয়। তো নদীটা পার হওয়ার সময় ওর সাথে অনেক কথা হয়। আমি ঢাকাতে নার্সের চাকরি করি, এটা ও জানে, এক সময় নাম্বারও নেয়। তো দুইজন দুই দিকে চলে গেছি। যাওয়ার পরে আমার ভাইয়ের বিয়ে, এই বিয়ের সময় ওর সাথে আমার কথা হয়, জাস্ট এমনি কথা হয়, এছাড়া কিছু না। তো এক পর্যায়ে আমি আমার নানুর সাথে খুব খারাপ ব্যবহার করে। একে তো আমার মন মানসিকতা ভালো নাই, ঠিক আছে, আমার চাকরি ছাড়ে আসছি, পরবর্তী আমি কোথায় চাকরি নিব এরকম একটা চিন্তা ভাবনা। কিন্তু সে আমার সাথে খুবই খারাপ ব্যবহার করে, অতিরিক্ত, যেগুলো আমি নিতে পারি না, সহ্য করতে পারি না। তো আমাকে এক পর্যায়ে কয় কি যে তুই এখান থেকে চলে যা, তুই যেখানে ছিলি সেখানে চলে যা। তো আমি আমার কাপড় চোপড় নিয়ে সকালবেলা নিরুদ্দেশের মতন বের হয়েছি। তো এরকম সময় ফরিদ ভাই আমাকে ফোন দেয় যে পারুল আপা কি করেন? আমি কই কি ভাইয়া আমি কি করি আমি আপনাকে বলতে পারবো না। কই কেন? আমি কই কি আজকে আমার জীবনটাকে নিয়ে অনেক দূরে চলে যাচ্ছি, জানি না পরবর্তী বাইসে থাকবো কি থাকবো না। তো আপনার কাছে একটা দাবি আমার, আমি যদি মরে যাই কোনো জায়গায় আপনার নাম্বারটাও তো আমার ফোনে থাকবে। তো কেউ যদি ফোন করে ভাই আপনি আমার লাশটা নিয়ে অন্তত আপনার এলাকায় আমাকে মাটি দিন। তখন উনি বলতেছে যে আপনার সমস্যা কি, আমাকে খুলে বলেন। তখন আমি বলতেছি যে আসলে আমার এরকম এরকম সমস্যা, তো আমার জীবনে অনেক কষ্ট, এই কষ্টগুলো আমি কার সাথে শেয়ার করব? হ্যাঁ, আপনি জীবনের গল্প শুনেন? কয় কি হ্যাঁ শুনি তো। আমি কই কি আমার ওখানে যাওয়ার খুব ইচ্ছা। কি মানে কাকে বলছিল জীবন? এটা আমি ফরিদ ভাইকে বলতেছি ফোনেই। ফরিদকে আপনি ফোনে বলতেছিলেন জীবনের গল্প শুনেন, মানে আমাদের হ্যালো 8920? তো ও বলতেছে যে হ্যাঁ শুনি। ফরিদ কোথায় থাকেন আপনি? এক মিনিট আপনার কাছে যাই একটু। কোথায় যেন থাকেন আপনি? আপনার বাড়ি কোথায়?
জি, আমাদের গ্রামের বাড়ি হচ্ছে পিরোজপুর জেলা। তো আমি ঢাকায় বড় হয়েছি। ও, তার মানে আপনি ঢাকায় থাকতেন সেই সময়? ঢাকায় থাকি, 8 বছর বয়স থেকে ঢাকা থাকি। ও, তার মানে ঢাকাতে থেকে আপনি এই অনুষ্ঠানটা শুনতেন। হ্যাঁ, বলুন তারপরে। তারপরে ও বলতিছে যে হ্যাঁ আমি জীবনের গল্প শুনি। তা আমি বলতেছি যে আমি যদি জীবনে একবার ওখানে যাইতে পারতাম, আমি আমার কষ্টের কথাগুলো বলতে পারতাম। তো উনি বলতিছে যে ঠিক আছে, ওখানে যাওয়ার আগ দিয়ে আমি আর যে কিবরিয়া হব, আপনি আপনি আপনার কষ্টগুলো আমাকে বললেন। আমি কই ঠিক আছে, বলবো এক সময়। যে ঠিক আছে, আপনি এভাবে না বেড়াই আমি এখানে চাকরির ব্যবস্থা করে দিই, আপনি এখানে চলে আসেন, আপনি চাকরি করে খান। তা আমি বলতেছি আপনি পারবেন এরকম ব্যবস্থা করে দিতে? কয় কি হ্যাঁ পারবো। তখন ও কয়েকটা হসপিটালের নাম্বার দেয়, আমি ওনাদের সাথে কথা বলি, ওনারা বলছে যে সরাসরি যোগাযোগ করতে। তো আমি ঢাকায় চলে আসি, সম্পূর্ণ খরচ উনিই দেয় আমাকে। ঢাকায় আসি, তো যেদিন ঢাকায় আমি আসি সেদিন ওনাকে বলছি যে আমি থাকবো কোথায়। তখন উনি বলছে যে তাহলে একটা রুম ঠিক করে দিই। আমি কই কি হ্যাঁ, খুব সীমিতর মধ্যে আমি যাতে চলতে পারি এরকম একটা রুম ঠিক করে দিবেন। তা উনি আমাকে ফোনে জানায় যে উনি রুম ঠিক করছে, এবং কি আমাকে SMS করে বলে যে আমি বাসায় এসে খাবো। আমার কথা বলে যে তুমি বাসায় এসে খাবে। তা আমি ওনাকে ফোন দিয়ে বলি আমি বাসায় এসে খাবো মানে? কয় আপনার জন্য আমি রান্না করছি। আমি কই আমার রুমে আপনি কিসের জন্য রান্না করবেন? কয় কি করতেছি রান্না, আপনি আসেন, আপনি অনেক ক্লান্ত। তো ভাইয়া বাসায় আসছি না, বাসায় এসে দেখি যে এক পর্যায়ে উনি উনার ইচ্ছা মতন রুম সাজায় রাখছে, বেড, হাড়ি পাতিল, মানে একটা সংসারের যা যা লাগে। এই মানুষের সঙ্গে আপনার জীবনে একবার মাত্র দেখা হয়েছে। ওকে ফরিদ, আপনি আমাকে একটু বলেন তো, এরকম একটা অচেনা মানুষ যাকে শুধুমাত্র পথে দেখলেন, যার জীবনের গল্প এখন পর্যন্ত পুরোপুরি শোনেননি, এই মানুষের জন্য আপনি এত কিছু কেন করতে গেলেন? না, আসলে একটা মানুষ কখন বলে যে আমার মৃত্যুর পরে আমার একটু মাটির ব্যবস্থা করে দিন, মানে এই জিনিসটা আপনার খুব কষ্ট লেগেছে, তাই তো? হ্যাঁ, একটা মেয়ে কখন বলে, তখন ভাবলাম যে হয়তো সে, কারণ মেয়ে মানুষ অল্পতেই নার্ভাস হয়ে যায়, হয়তো সে আসলে তার যে সমাধানের রাস্তা সে খুঁজে পাচ্ছে না। তারে যদি আগে একটা স্থান দিতে পারি, হয়তো তারে আমি একটা বোঝ দিতে পারবো। কিন্তু তাকে আগে আমার স্থান দিয়ে অন্তত তার যে বর্তমান মানসিকতা আছে তার থেকে বাইর করে স্বাভাবিক মানসিকতার মধ্যে নিয়ে তারপরে তার কথা শুনে তার পরবর্তীতে পদক্ষেপ। কিন্তু এই তখন আপনি ম্যারিড, তাই তো? হ্যাঁ। এবং সেই আপনার প্রথম স্ত্রী যাকে আপনি বিবাহিত ছিলেন, জি। কোনো বাচ্চা কাচ্চা ছিল? হ্যাঁ, একটা মেয়ে ছিল। একটা মেয়ে ছিল। আপনি যে এই ধরনের কাজ করছেন আমাদের আজকের অনুষ্ঠানের যিনি অতিথি পারুলের জন্য, আপনার স্ত্রী এটা জানতো? না, এটা জানতো না। তাকে না জানিয়ে আপনি কাজটা করেছেন। ওকে, আমি আবার আসবো আপনার কাছে। হ্যাঁ, বলুন তারপর। তো উনি উনার মতন ঘরটাকে সাজায় রাখছে, ঠিক আছে। উনি কিন্তু একবারও আমাকে দেখেনি। উনার সাথে যতটুকু আমার রাস্তায় দেখা হয়েছে, আমার মুখ বোরখা মানে পরা ছিল, মুখ বাঁধা ছিল, উনি কিন্তু আমাকে দেখে নাই। আজ জাস্ট আমার ফোনেই যা কথা। তো উনি এভাবে রুম টুম সাজায় রাখছে। তো আমি আসছি, আসার পরে মানে আমি টয়লেটে যাব ফ্রেশ হওয়ার জন্য। তো বোরখা খুলতেছি, এরকম সময় উনি আমার হাত ধরে বলতেছে যে শুনেন, আসলে আমি তো রুম পাচ্ছিলাম না, আমরা স্বামী স্ত্রী বলে রুম নিছি। তখন তো আমি মানে বোরখাও খুলিনি, আমি আর 1 সেকেন্ড এখানে থাকবো না। আমি সাথে সাথে ব্যাগ নিয়ে সন্ধ্যার দিকে এসে পৌঁছাইছি। সন্ধ্যার পর পরে আবার ব্যাগ নিয়ে আমি বেরোয় গেছি। তখন ও আমার পিছে পিছে গেছে আর বলছে যে আপনি একা থাকেন, আপনি একটু আমার বুঝার চেষ্টা করেন। আমি বলি কোনো রকম না। শেষে যখন দেখি যে উনি আমার পিছ ছাড়ে না, তখন আমি বলছি আপনি যদি আমার পিছ না ছাড়েন, এখন আমি মানুষ ডাকতে বাধ্য হব। তখন উনি হচ্ছে এক পর্যায়ে চলে আসে, আমাকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত যায় আর কি। তখন উনি চলে আসে, আমি গাজীপুর চৌরাস্তায় একা একা দাঁড়ায় থাকি, কোথায় যাব এখন আমি রাত করে। তখন চিন্তা ভাবনা করে আমার এক বান্ধবীর কাছে ফোন দিই, ওরে বলি, ও আবার গার্মেন্টসে চাকরি করে, বলে যে তুই শুধু রাতটুক থাকতে পারবি, সকালবেলা আমি কিন্তু অফিসে যাব। আমি বলছি যে ঠিক আছে, আমি রাতটুকই থাকবো। হ্যাঁ, শেষে ওর কাছে যে রাতটুক থাকি, সকালবেলা ও বেরোয় যায়, আমিও বেরোয় আসি। দুপুরের পরে ফরিদ আবার আমাকে ফোন দিচ্ছে, কয় কি যে আপনি এভাবে রাস্তায় রাস্তায় না ঘুরে আপনি চলে আসেন, আমি রুম আপনাকে ছাড়িয়ে দিলাম। আর আমি বাড়িওয়ালাকে বলবো যে আমার বোন থাকবে, এটা বলে আমি বাড়িওয়ালাকে বলে আপনাকে বাড়িওয়ালার হাতে তুলে দিয়ে আসবো, আপনি চলে আসেন। তখন দেখলাম যে আসলে তো আমার যাওয়ার কোনো জায়গা নাই। ঠিক আছে, এখন আমি এখানে থাইকে ডিউটি নিয়ে আমি হসপিটালে উঠে যাব, তাহলে ওনার সাথে আমার আর কোনো যোগাযোগ হবে না। তো আমি ঘুরে আসি, ঘুরে আসার সাথে সাথে বাড়িওয়ালাকে ডাকে বলে যে খালা আমার ওয়াইফ আসার কথা ছিল, আমার ওয়াইফ তো আসে নাই,
তো এই আমার বোন থাকবে, এখন রুম নিয়ে নিছি, এখন তো শুধু শুধু আপনাকে ভাড়া দেওয়া লাগবে, এই জন্য আমার বোন থাকবে। তো বাড়িওয়ালা কইলো আচ্ছা ঠিক আছে সমস্যা নাই। এরকম করতে করতে সেবাতে আমার চাকরি হলো, হওয়ার পরে আমি চাকরি করতেছি, আর ওখানে সিট খালি আছে নাকি এটা দেখতেছি, কিন্তু সিট খালি নাই, বলছে যে 1-2 মাস পরে সিট খালি হবে। তো 1-2 মাস এখন এই লোককে আমাকে সহ্যই করা লাগবে। কিন্তু ইনার ভাবে উনি বুঝায় যে আমাকে পছন্দ করে, আমি যেটা চাই না সেটা এনে ঘরে রাখে, আমার জন্য তেল সাবান শ্যাম্পু মানে আমার যাবতীয় জিনিস উনি এনে এনে ঘরে রাখে। তা আমি বলি যে আপনি এইগুলা কেন করেন? কয়েক এখন আপনার নাই, এখন করতেছি, আপনার টাকা পয়সা হলে আপনি আমাকে দিয়ে দিন। তো এক পর্যায়ে এরকম করে আমার যে একটা বাক্স ছিল, এই বাক্সে সবার নাম্বার, অনেক ক্লিনিকের নাম্বার ছিল, এই নাম্বারের মধ্যে আমার ছবি, আমার জন্ম নিবন্ধনের কাগজের ফটোকপি সবকিছু মানে কপি করে উনি রেখে দেওয়ার পরে এবং কি সিরিঞ্জ দিয়ে উনার হাত ফুটা করে রক্ত বের করে ওখানে নাম লেখে পারুল ফরিদ, এবং কি পারুল তুমি শুধু আমার। ঠিক আছে ভাই, এটা দেখে আমি খুব কষ্ট পাই বা খুব রাগে যাই। রাগ হওয়ার পরে সাথে সাথে উনি ঘর থেকে বের হয়ে যায়। এক পর্যায়ে এটা নিয়ে ওনার সাথে আমার অনেক রাগারাগি। আচ্ছা ফরিদ, এই যে অচেনা অজানা একটা মেয়েকে আপনি আশ্রয় দিলেন, আমি ছিলাম ঢাকা, আমি যখন গ্রামের বাড়িতে যাচ্ছি তখন আর কি ওর সাথে আমার গোপালগঞ্জ, আমি সরাসরি গাড়ি পাইনি, গোপালগঞ্জ নামছিলাম, আর ও কোন জায়গা থেকে জানি গোপালগঞ্জ আসছে তা সেটা আমি জানতাম না। না, আমার প্রশ্নটা হচ্ছে যে আপনার ঘরে তো স্ত্রী ছিল, আপনার ঘরে সন্তান ছিল, তারপরও আপনি একটা মেয়েকে এইভাবে কেন লাভ করছেন? আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে তাকে আপনি আশ্রয় দিলেন, তার জন্য কেন আপনি এত দ্রুত মানে এত উতলা হয়ে গেলেন? তখন আমার স্ত্রী গ্রামের বাড়িতে ছিল। আপনি কি আপনার প্রথম স্ত্রী নিয়ে সুখী ছিলেন না? সুখী ছিলাম না, এবং বাড়ির থেকে যখন আসছি তখন আমি এক প্রকার সিদ্ধান্ত নিয়ে আসছি যে তাকে নিয়ে আমি সংসার করব না। এটা কি পারুলের সঙ্গে দেখা হওয়ার আগেই? পারুলের সাথে সম্পর্ক হওয়ার আগেই আমি সিদ্ধান্ত। তার মানে জটিলতা ছিল এক। আর 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে পারুলকে দেখার পরে এই মানুষটাকে তো আপনি তখনও তেমন ভাবে জানেন না, তাই না? কিছুই জানি না। তারপরও ওকে আপনার ভালো লাগলো কেন? আসলে তখন ভালো লাগা কি, মানে একজনের আছে না রূপ, মানে চেহারা, সৌন্দর্য, বডি ফিগার দেখে যে মানুষটি ভালো লাগাটা, এই ভালো লাগাটা না। তাহলে তখন ছিল যে এরকম যে একে আমি জানবো, তো ভাবলাম যে আমি তো বিয়ে আবার করব, তাহলে এ তো আমাদের ওই এলাকারই মেয়ে, এর জীবনে অনেক কষ্ট, আর আমি যেহেতু মেরিট, আমি কোনো আনমেরিট মেয়ে বিয়ে করতে পারবো না। তো এই মেয়েটা তখন ওর সম্বন্ধে কিছু জানি না, ভাবলাম যে এই মেয়েটা হয়তো গরিব, ট্রাই করে দেখতে পারি, এটা মনে মনে ছিল। বাট তখন ও খুব কষ্টে আছে, এটা ভাবছি যে আগে ওর উপকার করা প্রয়োজন। ওকে, আপনার কাছে চাই আমরা। তারপরে এইগুলা আইনে রাখতো আমাকে, মানে বুঝাইতো যে ও আমাকে অনেক ভালো, দুর্বল, হ্যাঁ ভালো লাগে। আমি তখনও কিন্তু হিরোইন, গাঁজা এগুলা টুকটাক খাই, প্রত্যেকদিন মানে 1-2 বার হলেও আমাকে খাওয়া লাগে আর কি। তো ওই জিনিসটা আমি ওনাকে বুঝাচ্ছি, কাকি তুমি যেরকমই হও, তোমার যে সমস্যাই থাকুক, আমি তোমাকে বিয়ে করব। আমি বললাম যে ঠিক আছে, আপনি আপনার ভাই বোনের সাথে আমাকে সরাসরি কথা বলাই দিতে পারবেন? কয় কি হ্যাঁ পারবো। তাই বলে সাথে সাথে ওর ভাইয়ের কাছে নিয়ে যায় আমাকে। ওর ভাই সবকিছু শোনার পরে ওর ভাই আমাকে বলে যে সত্যি বলছে যে ওর ওয়াইফের সাথে ওর কোনো মানে ভালো সম্পর্ক নাই, ঠিক আছে, ও কথা মতন চলে না, দুইজনের মধ্যে সবসময় ঝগড়াঝাটি হয়। তো ঠিক আছে, তুমি বিয়ে ও তোমাকে করো, কিন্তু এখন না, কিন্তু ওর সাথে একটা সারাসারি হোক, তারপরে বিয়ে করো। যে আমিও বলছি যে হ্যাঁ, উনি যদি ওনার বউরে সারে যদি আমার বিয়ে করে তাহলে আমি করব, সমস্যা নাই, কিন্তু ওনার বউ থাকা অবস্থায় আমি এটা করতে পারবো না, আমি জানি শুনে কিভাবে এটা করব। সেদিনই ভাইয়া ও হঠাৎ করে কয় কি আজকে আমরা বিয়ে করব, এবং কি ঘরে এসে 1 টাকার কয়েল দিয়ে আমাকে বলতিছে যে এটা দিয়ে টস হবে, 3 বার টস হবে, 2 বার যার দিকে পড়বে সে তার কথা শুনবে, এখন কাকে তুমি টস করো। এখন আমাকে দিছে ভাই, এখন আমিও শয়তানি করে টস করছি, মানে 1 বারও আমার দিকে পড়েনি, 3 বারই ওর দিকে পড়ছে। এখন এটা দেখে ও বলে যে এখন আমার বউ তুমি হয়ে গেছো। ওখান থেকে কাজী অফিস কাছে নিয়ে যায়, এখন আমাকে কাজী অফিসের সামনে বসাই দিছে। এখন আমি যে কিছু বলবো আমাকে বলারও সুযোগ দিচ্ছে না। তখন কাজী সাহেব সবকিছু লেখে টেকে বলতেছে কাবিন কয় টাকা করবো। দাঁড়ান, তার আগে আপনারা দুজনেই আমাকে বলেন, আপনাদের তো আপনার হাজবেন্ড ছিল এবং ওনারও স্ত্রী ছিল, ডিভোর্স কে দিলেন দুজনকে? ডিভোর্স ও পরে দিছে, মানে বিয়ের পরে আপনি ডিভোর্স দিয়েছেন? হ্যাঁ, আর আমারটা দিয়ে রাখা আসা হয়েছে, তাদের হাত পর্যন্ত পৌঁছায়নি। ওকে, বলেন তারপরে হচ্ছে কাজী সাহেব বলতিছে যে কাবিন কয় টাকা করব। এখন ও বলতিছে যে 2-3 লাখ টাকা করেন। এখন এই বিয়েটাকে আটকানোর জন্য আমি বলতিছি যে 10 লাখ টাকা হলে বিয়ে করব, না হলে করব না। কিছুক্ষণ চুপ করে থাকে,
ও বলতেছে যে হ্যাঁ আমি 10 লাখ টাকা কাবিন করে বিয়ে করবো, এবং কি আমার বিয়ের কাবিন হয়েছে 10 লাখ টাকা। ওকে, ওখান থেকে বিয়ে করার পরে ওই কাজী সাহেবরে বলছে যে এতগুলা তো আমার কাছে নাই এখন টাকা, আপনি 2000 টাকা রাখেন আর বাদ বাকি টাকা দিয়ে আমি পরে বিয়ের কাগজ নিয়ে যাব। তারপরে ওখান থেকে আসলাম, আসার পরে ভাইয়া এখন না আমার ভিতর থেকে আগুন বেরোচ্ছে, মানে আমি কিছুতেই মানতে পারতেছি না যে বিয়েটা হয়ে গেছে। যাই হোক, তখন আমার ভিতর থেকে আগুন জ্বলতেছে আর আমি বলতেছি বিয়ে যখন হয়েছে হোক, আমি এখান থেকে পলাই যাব। পলাই গেলে তো আর আমাকে পাবে না, কোথায় যাব না যাব এটা তার সে জানবে না। তখন ওনাকে বললাম যে আপনি আজকে বিয়ে তো হয়ে গেছে, এখন তো আমি আপনার বউ, আপনি আজকে বাইরে থাকেন, আমি একটু নিজে কন্ট্রোল করে নি, তারপরে আপনি এসে আমার কাছে স্বামীর অধিকার দেখেন। কয় আচ্ছা ঠিক আছে তুমি থাকো। ও সেদিন বাইরে সারা রাত ওইভাবে বসে কাটাইছে। কাটানোর পরে সকালবেলা আসছে, আমি বলছি যে আমি আমার মামার ওখানে যাব, আমাকে 500 টাকা দেওয়া লাগবে। কোথায় থেকে 500 টাকা নিয়ে এসে দিছে, প্রথমে দিতে চাই নাই তারপরে দিছে। এই 500 টাকা নিয়ে সরাসরি আমি আমার মামার কাছে যাই, যে সরাসরি বলি না যে আমাদের বিয়ে হয়েছে, বলছি যে একটা ছেলে খুব জ্বালাচ্ছে, আমি এখান থেকে মুক্তি চাই। কয় কি ঠিক আছে তাহলে তুই তোর মাল জিনিস নিয়ে এখানে চলে আয়, আমি তোকে বাড়িতে পাঠাই দিই। এখন ও তো বাসায় রয়েছে, এখন আমি আমার মাল জিনিস নিব কি করে, আর আমি যেখানেই চাকরি করি। আমি এক ধরনের যেটা বুঝতে পারছি যে এক ধরনের ডিলেমায় ভুগছেন আপনি। হ্যাঁ। একটা হচ্ছে ছেলেটা যাতে বিয়ের পর আপনার কাছ থেকে ফসকে না যায় বা বিয়ে করতে না পারে, সেজন্য 10 লাখ টাকা কাবিন চাচ্ছেন। এটা এইরকম মন মানসিকতা আমার ছিল না। আবার বিয়ের হয়েও গেল, তারপরে ওকে মানতে পারছেন না। না, কোন রকম মানতে পারতেছি না। যাই হোক, দিয়ে শেষে ও তো বাসায় আছে, এখন আমি কি করে এই ঘরের জিনিসপাতি নিব, আমি যেখানেই চাকরি করি এই জিনিসপাতি তো আমার লাগবে, আমার কাগজপাতি লাগবে। তখন ওর ভাইকে ফোন দিয়ে বললাম যে ভাই আপনি ওকে আধা ঘন্টার জন্য রুম থেকে বের করেন, এখন এ বের হবে না। ওকে মিথ্যা কথা বলা লাগছে যে আমি আর আমার মামা আসতেছি, তোমার ভাইয়ের সাথে সরাসরি কথা বলবো। তখন ওই কি করে বের হয় ঠিকই, কিন্তু অন্য তালা মেরে যায়। যে তালা চাবি আমার কাছে আছে এটা না মেরে অন্য তালা মেরে যায়। এখন এই তালা আমি কি করে ভাঙবো? অনেক কষ্ট করে করার দিয়ে কাটে আমি ঢুকে আমি আমার মাল জিনিস নিয়ে ওখান থেকে বের হয়ে চলে আসি। হঠাৎ করে ওর ভাই একদিন আমাকে ফোন দিয়ে বলতেছে যে ফরিদের সাথে কি তোমার কোনো যোগাযোগ আছে? আমি কি না। কয় ও তো আমার ফোন ধরে না, ওর কি হয়েছে? হ্যাঁ, এখন আমিও ফোন দিই, ওটা শোনার পরে দেখি সত্যি ফোন ধরে না। তো এখন মনে মনে ভাবতেছি যে উনি কি কোনো মানে খারাপ কোনো কাজ করলো? মানে ফোন রিসিভই করে না, 8-9 দিন কোনো ফোন রিসিভ নেই। তারপরে হঠাৎ একদিন ফোন রিসিভ করে শেষে কথা হলো, শেষে বলতেছে তুমি কেন এরকম করলা, তুমি চলে গেলা কেন, তুমি চলে আসো। এক পর্যায়ে তখন আমি আসতে বাধ্য হই, আমাকে হুমকি দেয় যে তুমি যদি না আসো তাহলে আমি ওখানে যে বলবো যে আমার ঘরে টাকা পয়সা ছিল, এই টাকা পয়সা নিয়ে তুমি চলে আসছো, এছাড়া আমার সাথে মোবাইলে সম্পর্ক করে অনেক টাকা পয়সা খাইছো, এই কথা বলে। একা তো আমার নানুর সাথে রাগ, আমি আমার খালার ওখানে থাকি, এটা যদি এরকম কিছু করে এখানে আমার মান সম্মান চলে যাবে, ঠিক আছে। এই কারণে মনের ইচ্ছার বাইরে আমি যাক বিয়েই যখন হয়েছে, ও তো আমাকে সত্যিকারের বিয়ে করছে, ইচ্ছা করলে তো বিয়ের আগেও আমার সাথে শয়তানি করতে পারতো, এটা তো করে নাই। মনের ভিতর থেকে একটা মানে অন্যরকম উত্তর নিয়ে আমি ওর কাছে আসি। আসার পরে ও তো দেখি যে ঘরটর মানে তখন তো করছিল বাসর ঘর, এখন করছে অন্য ঘর করে রাখে, একেবারে সবকিছু রেডি, অনেক সুন্দর করে সাজাইছে। তারপরে আমি আসছি, আসার পরে বলছি যে ভাইয়া বাসর ঘরে মানুষ অনেক ধরনেরই কথাবার্তা কয়, কিন্তু আপনার সাথে আমি অন্য কথা বলবো। এই কথাগুলো শোনার পরে যদি আপনার মনে হয় যে না এর সাথে আমার সম্পর্ক রাখা উচিত, তাহলে আপনি রাখবেন। আর যদি মনে হয় যে না এর সাথে আমার সম্পর্ক রাখা উচিত না, তো আপনি আমাকে বিয়ে করে ভুল করছেন, সেই ভুল হিসেবে যদি এক রাত আপনি আমাকে আপনার কাছে পাইতে চান, তাতে এক রাত আপনি পায়ে আপনি আমার জীবন থেকে সরে যাবেন, আমি আপনার জীবন থেকে সরে যাব। তো বলতেছে কি এমন কথা, আমাকে কি শুনতে হবে, না শুনলে আপনি বুঝবেন কি করে? তো উনি আমার সামনে সিগারেট খাচ্ছে, এই কয়দিনের আগে আমার সামনে সিগারেট টিগারেট খাই নাই। তো আমি বলতেছি আপনি সিগারেট খান? বলতেছে হ্যাঁ আমি সিগারেট খাই। তো আমি কি আর আছে? কয় না। আমি কই নিয়ে আসেন। তারপরে হচ্ছে ওকে 1 প্যাকেট সিগারেট আনতে বলি, ও 1 প্যাকেট সিগারেট নিয়ে আসে এবং কি আরো কিছু খাবার নিয়ে আসে। নিয়ে আসার পরে ও সিগারেট খায়। তো যখন আমি সিগারেটটা বাইর করে ধরাই তখন ও তাজ্জব হয়ে যায়, আমার দিকে অন্যভাবে তাকায় পড়ে। ঠিক আছে, আমি বলতেছি শুধু সিগারেট খাচ্ছি তাই আপনি আমার সামনে এভাবে তাকাচ্ছেন, তাহলে আমার পুরো কথাগুলো শুনলে আপনি কি করবেন? তখন বলতেছি আচ্ছা ঠিক আছে তুমি বলো। তখন আমি বললাম যে সবকিছু মানে এ থেকে জেড পর্যন্ত পিছনে যে ঘটনাগুলো আমি বলছি সেই কথাগুলো বললাম। মানে ওর জন্মের পর থেকে মানুষ যেমন জীবনের গল্প আপনাদের স্টুডিওতে এসে যেভাবে বলে ঠিক ওইভাবেই আর কি ও
এখানে যখন প্রথমবার মানে বলা শুরু করছিল, ওরকম ভাবে আপনাকে বলা শুরু করে? মানে ওর সামনে আমি বসছি আর ও ওর জীবনের কথা একবারে জন্মের পর থেকে বলে কি এই পর্যন্ত সবকিছু বলছে। তারপরে আমি ওনাকে সবকিছু বলার পরে ওনাকে তারপরে আমি একটা কথাই বললাম যে এরপরে যদি মনে হয় আপনার যে আমাকে নিয়ে সংসার করবেন, তাহলে আমার একটা শর্ত আছে, কারণ আমি আমার জীবনে কিচ্ছু পাইনি। আমার জীবনে অনেক শখ, অনেক আহ্লাদ এগুলা রয়েছে। তো আমার একটাই ইচ্ছা যে আমি যাকে নিয়ে সংসার করব সে শুধু একা আমার হবে, আমি অন্য কারোর সাথে শেয়ার করতে পারবো না। আপনি যদি আপনার বউকে ভালো না লাগে, তারপরেও আমি বলতেছি যে আপনি তারে নিয়ে সংসার করেন, যা হয়েছে এর একটা অ্যাক্সিডেন্ট, আপনিও ভুলে যান, আমিও ভুলে যাই। হ্যাঁ, আর যদি আপনার একান্তই যদি ভালো না লাগে, আপনি আপনার বউরে ডিভোর্স দিবেন, তারপরে এখানে আমি আপনার সাথে সংসার করব। আমাকে একটু বলেন, আপনাদের বিয়ে হলো কত তারিখে? আমাদের বিয়ে হয়েছে 2013 সালের নভেম্বর মাসের 4 তারিখে। মানে আপনাদের বিয়ের পরে এখন 2 বছর চলছে সংসার করা। এই 2 বছর আপনি সুখী? এই 2 বছরে আমি সুখী, মানে ওকে পাওয়ার বিষয়ে সুখী, কিন্তু আমার চাচির যে টাকা, এটা এখনো আমাকে তাড়া করে বেড়ায়। কত টাকা পাবে আপনার কাছ থেকে আপনার চাচি? আমার চাচি টাকা পাবে 2 লাখ টাকার মতন। হ্যালো 8920-তে জীবনের গল্প বলার আপনার শখ ছিল, কেন বললেন? এই যে এই হ্যালো 8920-তে ওরা কিভাবে এসছে তার আগে আমি একটু কথা বলতে চাই 2 মিনিট। ওরা দুজন মিলে বহুবার চেষ্টা করেছে আমার সঙ্গে যোগাযোগ করার জন্য, সামহাও সেটা পারে নাই। ওরা একটা চিঠি লিখেছিল, দুজন মিলে একটা চিঠি লিখেছিল, টাইপ করা, কম্পিউটারে টাইপ করা। সেই চিঠিটা আমাদের যিনি ফ্রন্ট ডেস্ক অফিসার আছেন উনি আমাকে নিয়ে এসে বললেন যে ভাইয়া এই জীবনের গল্পটা আপনাকে নিতেই হবে, কারণ এটা একটু অন্য রকমের। আমি জীবনের গল্প সাধারণত এইভাবে আমরা যেটা করি, ফোন কল নেই বা SMS এর মাধ্যমে নেই। ওই চিঠিটা আমি একটু চোখ বোলানোর পরে আমার কাছে মনে হয়েছে যে এটা জীবনের গল্প প্রচার করার মতো। এরপরে ওনাদেরকে আমি 3-3 বার আসতে বলেছি, আমাদের যান্ত্রিক জটিলতার কারণে হোক বা যে কোনো কারণেই হোক, তাদেরকে আমি সময় দিতে পারিনি। এবং তারপরেও আপনারা এখানে এসছেন এবং আজকের রাতে, এত রাত পর্যন্ত শীতের রাতে জেগে আপনারা জীবনের গল্প বললেন। কেন বললেন? আসলে আমি জীবনের গল্প শুনি যখন আমি হসপিটালে চাকরি করি, তখন থেকে আমি শুনি, সারা রাত জেগে থাকতাম। আমি কিন্তু রাত্রে ঘুমাই না, এখনো আমি রাত্রে জেগে থাকি, সারাদিন ঘুমাই। তো সারা রাত জেগে থেকে আমি এগুলা শুনতাম। কিন্তু এটা কি বারে হয় আমি ডেলি শুনি, কিন্তু ডেলি তার এটা হয় না। কি বারে হয় শেষে হঠাৎ করে একদিন মানে অ্যাড শুনি যে প্রত্যেক বুধবারে, আর একটা যে যাহা বলিব সত্যি বলিব এটা রবিবারে। তখন থেকে এই রবিবার কবে আসবে আর এই কবে বুধবার আসবে, এবং তখন থেকে আপনার বলার শখ ছিল? খুব শখ, যে আমার জীবনের এই অপরাধের কথাগুলো, আমার জীবনের এই কষ্টের কথাগুলো আমি সবার সাথে শেয়ার করতে চাই। আজকে তো আপনাকে লাখ লাখ মানুষজন শুনলো, তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে? তাদের উদ্দেশ্য আমার একটাই বলার, আমাকে কেউ যাতে ভুল না বুঝে। আমি অনেক অপরাধ করছি, অনেক অপরাধের সাথে জড়িত, আর বর্তমানে আমরা অনেক কষ্টের মধ্যে আছি। ওর প্রতি আমি এত দুর্বল এই জন্য যে জন্মের পরে ও একটা ফুটবল, জন্মের পরে ও মা লাথি মারলো গেল বাপের কাছে, বাপ লাথি মারলো গেল চাচার কাছে, চাচা লাথি মারলো পড়লো যে ওই আলমগীরের কাছে, আলমগীর লাথি মারলো গেল শান্তর কাছে, শান্ত লাথি মারলো আসলো আমার কাছে। তাহলে আমরা যে এখন আমিও যদি ওরে এইভাবে ফালা দিই, ও তো মৃত্যু নিশ্চিত। তাহলে আমরা যে পৃথিবীতে মানুষের মানবতার কথা বলি, আদর্শের কথা বলি, অপরাধের কথা বলি, অপরাধের বিরুদ্ধে কথা বলি, আসলে ওরে যদি না থামাইতে পারি, ওরে যদি একটা সুস্থ জীবন না দিতে পারি, তো এই অপরাধ গুলোই করে যাবে। ও তো আমার বর্তমান স্ত্রী, ওই তো আমার বর্তমান, সারা পৃথিবীর মানুষের বন্ধু বলুক, কিন্তু আমি তো, ও আমার স্ত্রী, ওর কাছে আমার কাছে মানে ও অনেক সম্মানী, ওরে সবাই তুচ্ছ মনে করে, কিন্তু আমি ওরে কোনোদিন তুচ্ছ মনে করি না। অদ্ভুত দুটো জিনিস আজকের এই জীবনের গল্পে আমি কি প্রিয়া শিখলাম। একদিকে অসম্ভব প্রতিকূলতা, আর একদিকে একজন স্বামীর তার স্ত্রীর প্রতি শ্রদ্ধাবোধ, ভালোবাসা। তবে একটা কথা বলি, ও আমার জন্য অনেক করছে, আমার এই নিঃশ্বাস ছাড়ানোর জন্য অনেক কষ্ট করছে। আমার যখন নিশা উঠতো তখন আমার তো কিছু মনে থাকতো না, ওকে অনেক মারতাম, লাথি গুতা, মানে যেরকম পারছি সেরকম। এগুলো সহ্য করে থাকার পরেও যে ও আমার পাশে আছে, এটাও আমার ভাগ্য। আর ও ছাড়া আমার পৃথিবীটা একেবারে অন্ধকার আমি মনে করি। আমি অনেক মানুষের সাথে ঘুরছি, অনেক মানুষের সাথে মিশছি। আমি মানে আল্লাহর কাছে বলি যে এরকম ফরিদ যদি প্রত্যেকটা জেলায় 5টা করে থাকে, তাহলে আমাদের মতন পারুল যারা রাস্তাঘাটে বেড়ায় তাদের একটা দিক হবে, একটা ঠাই হবে, একটা কুল হবে। আমার এখন
একটা সন্তানের খুব প্রয়োজন, কিন্তু আমি নিতে পারতেছি না শুধু আর্থিক সমস্যার জন্য। আমার বাচ্চাটা যখন, আমার চাচা যখন আমাকে বের করে দেয়, আমি যখন কান্না করতে করতে আসি, তখন আমার বাচ্চাটা চোখ ভর্তি পানি। তখন আমার বাচ্চার বয়স 6 মাস। আমার দিকে এমন দৃষ্টিতে তাকাইছে, আমি এই তাকানোটা ভুলতে পারি না। আমার মনে হয় যে আমার এই কষ্ট দেখে আমার বাচ্চাটা নিজে নিজে প্রাণত্যাগ করছে। এখন আমি চোখ বুঝলে আমি আমার সন্তানকে দেখি। এখন একটা বাচ্চা আমার খুব প্রয়োজন। আমার যে মানসিক সমস্যাগুলো এখন হয়, আমি যদি ঘুমাই, আমি ঘুমের ঘরেই জিনিসপাতি এলোমেলো করে ফেলাই, মানে ও বলে আর কি, এটা আমিও দেখি। ও করে কি সংসারের, আমার সংসারে তেমন বেশি অনেক যে জিনিসপাতি আছে তা না, সামান্য যা যতটুকু আছে এই জিনিসটা নিয়ে প্রতিদিন সারাক্ষণ এলোমেলো করে। এইভাবে রাখলে আরো সুন্দর লাগবে না, এইভাবে রাখলে আরো সুন্দর লাগবে। তখন আমার মন চায় যদি আমি আরেকটু ওরে কিছু জিনিস কিনে দিতে পারতাম, তাহলে ও আরো কত খুশি ভাবে জিনিসটা নিত, কত একটা হাসি দিত যে এই জিনিসটা এনে দিলাম। এরকম আর কি ওর মন চায় যে ওর 8-10টা সমাজের মানুষ যেভাবে চলে ও সেভাবে চলুক। আমাদেরকে মানুষ দাওয়াত দিক, আমরা মানুষকে দাওয়াত দিই, আমরা সমাজের সাথে মিশে যাই। কিন্তু সমাজে দেখা যায় যে আমাদের আত্মীয়স্বজনের কারো বিয়ে হয়েছে, কারো কোনো সামাজিক অনুষ্ঠান, কেউ আমাদের ডাকে না, কেউ আমার সাথে আমার কোনো সহযোগিতা করে না। এখানে আমি যেখানে চাকরি করি তখন যে জানলো যে আমি এরকম একটা মেয়ের বিয়ে করছি, সেখান থেকে আমার চাকরি চলে গেল। ওরা নিয়ে আমি চলে গেছি চিটাগাং, সেখানে কিচ্ছু চিনি না, কিছু জানি না। আমি একটা পাজেরো গাড়ির ড্রাইভার, হচ্ছে আমি ওরে নিয়ে রিক্সা চালাই খাইছি, রাজমিস্ত্রি কাজ করে খাইছি, কিন্তু ওরে আমি ছাড়িনি। টোটালি স্পিচলেস, কিছুই বলার নাই প্রিয় শ্রোতা। শুধু একটা জায়গায় একটু বলতে পারি, একটা জায়গায় একটা ইনসিউরিটি দিতে পারি। আমরা শুরু থেকেই একজন বিখ্যাত সাইকিয়াট্রিস্টের সঙ্গে কাজ করছিলাম, ডক্টর তাজুল ইসলাম, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর। তাকে আমরা রিকোয়েস্ট করব আমাদের এই পেশেন্ট যিনি রয়েছেন, তার আঙ্গিকে অবশ্যই পেশেন্ট পারুল, তাকে কিছুটা হলো সহযোগিতা করার জন্য। ইনফ্যাক্ট এছাড়া যারা আমাদের এই অনুষ্ঠানটি শুনছেন, তাদের মধ্যে যদি কোনো সাইকিয়াট্রিস্ট থেকে থাকেন, যদি কোনো ডক্টর থেকে থাকেন, যদি এই কাপলকে হেল্প করতে চান, প্লিজ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আর আজকের এই স্টোরিটা আসলে আমাদের কি ধরনের একটা অনুভূতি দিয়ে গেল ঠিক জানি না, তবে সব দৈনতার মধ্যে একটু হলেও আশার প্রদীপ দেখতে চাই। সে আশার প্রদীপটা হচ্ছে এই প্রেম, মানুষের প্রতি মানুষের ভালোবাসা, এই শ্রদ্ধা, যেটা একেবারে শুরু থেকে কোথাও নেই, শেষ পর্যন্ত এসে আছে। এখন বাকি সবার দায়িত্ব, যারা আমরা এতক্ষণ ধরে শুনলাম, তাদের সবার দায়িত্ব হচ্ছে এই প্রেমটাকে সামনের দিকে নিয়ে যাওয়া, এই ভালোবাসার জায়গাটুকুকে সামনের দিকে নিয়ে যাওয়া, ওদের আবাসস্থল, ওদের 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 বেঁচে থাকার শেষ সম্বলটুকু, এইটুকু জায়গাকে একটু সুরক্ষা করা। আর কিছু নাই পারি অন্তর থেকে দোয়া করা। আর যারা ওদেরকে ঘৃণা করেন, যারা ওদেরকে একটু বাঁকা চোখে দেখেন, তাদের দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন করা। শুধু এতটুকুই বলার আছে প্রিয় শ্রোতা। আজকের মতো শেষ করতে চাই। আগামী বুধবার আবারও ফিরে দেখলে খেয়াল করবে এটি একেবারে স্থির হয়ে ঘোরে না, এটি কিছুটা টলমল করে ঘুরতে থাকে। পৃথিবীর অক্ষও ঠিক সেরকম, লাটিমের মাথা টলমল করে ঘুরতে ঘুরতে তার মাথার উপরে শূন্য একটা কাল্পনিক বৃত্ত তৈরি করে, আবার সে তার আগের জায়গায় ফিরে আসে। ঠিক সেরকম পৃথিবীর অক্ষ প্রতি 26,000 বছরে মহাকাশীয় গোলাকারের গায়ে একটা বৃত্ত তৈরি করে, আবার আগের জায়গায় ফিরে আসে। পৃথিবীর উত্তর মেরু যে বিন্দু বা নক্ষত্র বরাবর থাকে সেটাকে আমরা ধ্রুবতারা বলি। দেখা যাচ্ছে ধ্রুবতারা নামে ধ্রুব হলেও সেটা আসলে পৃথিবীর অক্ষের পরিবর্তনের কারণে সময়ের সাথে পাল্টাচ্ছে। পৃথিবীর অক্ষের এই ঘূর্ণকে পৃথিবীর অক্ষের অগ্রগতি বলা হয়। বর্তমানে পৃথিবীর উত্তর মেরু পোলারিন নক্ষত্রকে নির্দেশ করে বলে, সেটাই